আসসালামু আলাইকুম সবাইকে। আসলে টাইমটা অকওয়ার্ড হয়ে গেছে, অনেকেই হয়তো বা ঘুমাচ্ছে এই সময়ের মধ্যে। যাই হোক, আমরা আজকে যে টপিকটা আসলে আলোচনা করব সেটা হচ্ছে পরিপাক ও শোষণ। চ্যাপ্টারটা তো তোমরা জানো যে অনেক আসলে বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারই বিশাল বিশাল। পরিপাক ও শোষণের মধ্যে আসলে খুঁটিনাটি ভেঙে ভেঙে পড়াটা আসলে অনেক বিশাল। তারপরে ওই সংক্ষিপ্ত আলোচনার মধ্যেও একদম কিছু জিনিস না পড়লেই নয় একদম। সেটার জন্য তোমাদেরকে বলছিলাম যে আরেকটা ক্লাস দেখি রিকোয়েস্ট করে বাড়ানো যায় কিনা, এবং তোমাদের কথা চিন্তা করে আরেকটা ক্লাস আমরা নিচ্ছি। সেটা হচ্ছে যে কিছু জিনিস যেটা আমি একদম বেশি সংক্ষেপ করে ফেলছিলাম, যেমন যকৃতের কাজগুলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমি বলি যে যকৃতের কাজ। হ্যাঁ, এখন এই যকৃতের কাজগুলো একটু ভালো করে খেয়াল করো। এগুলো তোমাদেরকে একটু সুপারফিশিয়ালি আমি কয়েকটা কাজের কথা বলছিলাম, বাকি কাজগুলো একটু বলে দিচ্ছি যেগুলো খুবই তোমরা চিন্তা করতে পারো। দেখো, আমি তোমাকে বলি, যকৃৎ এমন একটা জিনিস, সবচেয়ে মনে রাখবা যকৃৎটা হচ্ছে বৃহৎ। যকৃৎটা কি? যকৃৎ হচ্ছে বৃহৎ গ্রন্থি। আমাদের শরীরে যতগুলো গ্রন্থি আছে একটু খেয়াল করো, আমাদের শরীরে যতগুলো গ্রন্থি আছে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে এই যকৃৎ। ঠিক আছে? এখন এই যকৃতের কাজ কি? যকৃতের কাজ অনেক। এটাকে জৈব রসায়নাগার বলা হয়। আমরা কেমিস্ট্রিতে যেমন ল্যাব করি, আমরা কেমিস্ট্রিতে যেমন ওই, তোমরা তো কলেজ করো না এখন, তোমরা একই বেছে, তোমরা তো কলেজ ফার্স্ট ইয়ার হয়তো করেছো কিছুদিন। তো সেটা হচ্ছে যে যকৃৎ জিনিসটা হচ্ছে যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়। যখন আমাদের ল্যাব থাকে, ল্যাবের জন্য আমরা বিক্রিয়া ঘটাই, এরকম বিক্রিয়া ঘটে বিভিন্ন রকমের ক্রিয়া বিক্রিয়া হয়, এবং এটা দিয়ে আমরা মনে রাখতে পারি বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া যেহেতু হয়। তো আমরা জানি কেমিস্ট্রিতে আমরা অনেক বিক্রিয়ার নাম শুনেছি যেগুলো তাপ উৎপাদী। তো এখানে তাপ উৎপন্ন হয় এবং এই তাপটাই আমাদের দেহে, সারা দেহে ছড়িয়ে যায়, আমাদের দেহের তাপটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? তো এর একটা কাজ হচ্ছে, একটা বড় কাজ হচ্ছে তাপ উৎপন্ন করা। তারপর আরও কাজ হচ্ছে যে আমরা যে গ্লুকোজগুলো খাচ্ছি, এই গ্লুকোজগুলো গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। গ্লুকোজগুলো, এটাও আমি বলছিলাম তোমাদেরকে যে গ্লুকোজগুলো গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল যে গ্লুকোজ কী হিসেবে জমা থাকে, গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। এগুলো মনে রাখবে, এগুলো না বললে মানে এগুলো না মনে রাখলেই নয়, এগুলো ভুললে বা ভুল করলেই বিপদে পড়ে যাওয়া। তো গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, মানে গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখা, এটা হচ্ছে যকৃতের একটা কাজ। তাহলে একটা কি বললাম, তাপ উৎপন্ন করে বললাম, গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখি সেটা বললাম। তারপরে হচ্ছে এই যে যকৃৎটা, আরেকটা কাজ, একদম ইজি কাজ, যকৃৎ থেকে একটা রস বের হয় যেটাকে বলে পিত্ত। তো যকৃৎ কি উৎপন্ন করে? পিত্ত উৎপন্ন করে। তো এটা যদি যকৃৎ হয়ে থাকে, এটা যদি কি হয়ে থাকে, যকৃৎ হয়ে থাকে, এবং যকৃৎ থেকে কি উৎপন্ন হয়? পিত্ত উৎপন্ন হয়। তাহলে পিত্ত, একটা রসের নাম পিত্ত। দেখো, পিত্তটা তৈরি হয় কোথায়? পিত্তটা তৈরি হয় কিন্তু যকৃতে, আর পিত্তটা জমা থাকে কিন্তু পিত্তথলিতে। তাহলে দেখো, অনেক সময় এখানেও একটা টুইস্ট হয়ে যায় বা টুইস্ট করতে চাই স্যাররা, যে পিত্ত উৎপন্ন করে কে? যকৃৎ। পিত্ত জমা রাখে কে? পিত্তাশয়। যাই হোক, তাহলে আমরা কয়টা কাজ পাইলাম? 3টা কাজ পাইলাম। ঠিক আছে? এভাবে আমরা যদি বলি, মানে এগুলো হচ্ছে জাস্ট এই যে মুখে মুখে যেগুলো আসে, একদম যে জিনিসগুলো একদম কমন কাজ যেগুলো, সেগুলোর কথা বলতেছি। তারপর আমি এছাড়াও আরও কিছু কাজ থাকবে সেগুলো বলবো। এখন দেখো, যকৃতের ভিতরে বিভিন্ন রক্তনালী থাকবে না? তো রক্তনালী থাকলে এই যকৃতের রক্তনালী, যেহেতু রক্তনালী থাকে, হ্যাঁ, যদি রক্তনালী থাকে, এগুলো আমি গত ক্লাসে পড়াইছিলাম। আমি ওই গত ক্লাসগুলো আমি আবার একটু সংক্ষিপ্ত আকারে বলে আমি আরও কিছু এক্সট্রা জিনিস পড়াবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছি যে যকৃতের ভিতরে রক্তনালী আছে, রক্তনালীর ভিতরে রক্ত আছে, তাই না? যকৃতের ভিতরে রক্তনালী আছে, রক্তনালীর ভিতরে রক্ত আছে। তো আমরা বলতে পারি না যকৃৎ কিছু পরিমাণে রক্ত সঞ্চয় করে, কারণ তার ভিতরে তো রক্তনালী আছে, রক্তনালীর ভিতর কি আছে? রক্ত রয়েছে। সুতরাং যকৃৎ রক্ত সঞ্চয় করে, কিছু পরিমাণ রক্ত সঞ্চয় করে। এবং এর যকৃৎ কিন্তু ভিটামিনের সঞ্চয় করে। কি সঞ্চয় করে? সঞ্চয়ের বিষয়টা যখন আসছে, রক্ত সঞ্চয় করে। একেবারে ভিটামিন, বিভিন্ন ভিটামিন, যেমন মনে করো পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বিসি, মনে রাখবা। পানিতে দ্রবীভূত ভিটামিন কোনটা? বিসি। এগুলো ক্লাস 8-এর বিজ্ঞান বইয়ে ছিল, তাও আমরা ভুল করি কেন জানি না। এটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন। তারপর হচ্ছে ডেকা, DEK, ডেকা, এভাবে মনে রাখতে পারো। ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন এ, এরা হচ্ছে চর্বিতে দ্রবণীয়। এটা হচ্ছে পানিতে দ্রবণীয়, এটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এই জিনিসগুলো, এই পানিতে দ্রবণীয় 2টা ভিটামিন আর চর্বিতে দ্রবণীয় এই 4টা ভিটামিন, এই ভিটামিনগুলো সঞ্চয় করে যকৃৎ। এগুলো সঞ্চয় করে কি? যকৃৎ।
তারপরে সঞ্চয়ের বিষয়টা যদি আমরা আরও আসি, তারপরে হচ্ছে মিনারেল সঞ্চয় করে। কি সঞ্চয় করে? মিনারেল সঞ্চয় করে। যেমন মিনারেল মানে কি? পটাশিয়াম, সোডিয়াম, হ্যাঁ এগুলা। এই যে মিনারেল, বিভিন্ন জনের খনিজ, মিনারেল মানে কি? খনিজ সঞ্চয় করে। ঠিক আছে, তো এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে সঞ্চয় রিলেটেড কাজ। এগুলো কি? সঞ্চয় রিলেটেড কাজ। রক্ত সঞ্চয়, ভিটামিন সঞ্চয়, তারপরে হচ্ছে মিনারেল সঞ্চয়, গ্লুকোজটাকে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করা, এটাকে আবার গ্লাইকোজেনেসিস বলা হয়। গ্লুকোজটাকে তার মধ্যে গ্লাইকোজেন হিসেবে জমা রাখা, একে গ্লাইকোজেনেসিস বলা হয়। আর ওই কাজটাতে সহায়তা করে কি? ইনসুলিন। তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে একটা একদম ভিজুয়ালিটির মাধ্যমে দেখাচ্ছি, একটু দেখো। জিনিসটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে যখন গ্লুকোজটা বেড়ে যায় সেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি নর্মালি। তো আমাদের রক্তের মধ্যে কি বেড়ে গেলে? আমাদের রক্তের মধ্যে যদি গ্লুকোজ বেড়ে যায়, আমাদের এটা ধরো একটা রক্তনালী, এটা ধরো কি একটা রক্তনালী, এই রক্তনালীর ভিতরে তো রক্ত থাকে, রক্তের মধ্যে যদি গ্লুকোজ বেড়ে যায় আমাদের শরীরে, তখন এটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি, স্বাভাবিক মাত্রা থেকে যদি বেড়ে যায়। তো নর্মালি যকৃৎ কি করে? দেখো, যকৃৎ কি করে? ওই রক্ত থেকে, কোত্থেকে? রক্তনালী থেকে, রক্ত থেকে গ্লুকোজটাকে যকৃতে জমা রাখে, যেখানে ইনসুলিন হরমোনটা ভূমিকা রাখে। যেখানে কি করে? ইনসুলিনের মাধ্যমে। দেখো ভালো করে খেয়াল করো, তাহলে ইনসুলিন কি করে? ইনসুলিন কি করে? গ্লুকোজটাকে রক্ত থেকে যকৃতে জমিয়ে রাখে কি হিসাবে? গ্লাইকোজেন হিসাবে, গ্লাইকোজেন হিসাবে, গ্লাইকোজেন হিসাবে। তাহলে দেখো, গ্লুকোজকে রক্ত থেকে, কোত্থেকে? গ্লুকোজকে রক্ত থেকে, গ্লুকোজটাকে রক্ত থেকে গ্লাইকোজেন হিসাবে জমা রাখে, সেখানে সাহায্য করে কে? সাহায্য করে ইনসুলিন। এখন একটা মানুষের যদি শরীরে ইনসুলিনের ঘাটতি হয়, একটু ভালো করে খেয়াল করো, একজন ডায়াবেটিস আক্রান্ত রোগীর কি হয় জানো? এখন ডায়াবেটিস আক্রান্ত রোগীর হচ্ছে ইনসুলিন থাকে না বা ইনসুলিন কম থাকে। ইনসুলিন থাকে না বা কি? ইনসুলিন কম থাকে। ইনসুলিন যদি কম থাকে তাহলে কি হবে? গ্লুকোজগুলো রক্তের মধ্যে আটকা পড়ে যাবে না, রক্তের মধ্যে থেকে যাবে না, তখন গ্লুকোজ অনেক বেড়ে যাবে। আর গ্লুকোজ যখন বেড়ে যাওয়াটাকে আমরা ডায়াবেটিস বলি। জিনিসটা বোঝা গেছে? তো আমাদের নর্মাল বডিতে আমরা যারা স্বাভাবিক, যারা সুস্থ, তারা হচ্ছে যে এখানে একটা ইনসুলিন থাকবে, ইনসুলিনের কারণে, ইনসুলিনের মাধ্যমে গ্লুকোজগুলো আমাদের যকৃতে পৌঁছায়। তাহলে ইনসুলিনের মাধ্যমে, কার মাধ্যমে? ইনসুলিন কি করে? গ্লুকোজগুলোকে যকৃতে জমা রাখতে সহায়তা করে। কি হিসাবে জমা রাখে? গ্লাইকোজেন হিসাবে জমা রাখে। ঠিক আছে, তো এটাকে আমরা এই পুরো প্রক্রিয়াটাকে বলবো গ্লুকোজ ইনসুলিনের সহায়তায় গ্লাইকোজেন হিসেবে জমা থাকাকে, পুরাটাকে আমরা বলবো গ্লাইকোজেনেসিস। কি জেনেসিস? গ্লাইকোজেনেসিস। এখন বলতে পারো যে স্যার এই গ্লুকোজগুলোকে যকৃতে জমা রাখলে লাভ কি? আমরা যে খাচ্ছি আর যকৃতে জমাচ্ছে, লাভ কি? না, এটা সাময়িকভাবে জমা রাখতেছে। তোমার যখন কি দরকার? তোমার যখন তুমি তো যখন গ্লুকোজ খাচ্ছ, আমরা যখন খাবার খাই তখন তো সব খাবার একসাথে খেয়ে ফেলি না? তো খেয়ে ফেললে এগুলা আপাতত সাময়িকভাবে এখানে জমা থাকে। তোমার যখনই গ্লুকোজ লাগবে, তুমি যখন দৌড়াবা, তুমি যখন বিভিন্ন কাজ করবা, তোমার শক্তি লাগবে, তখন একটা একটা করে আবার গ্লুকোজ, বা একটা করে বলতে অল্প অল্প গ্লাইকোজেন ভেঙে আবার অল্প অল্প গ্লুকোজ তৈরি হবে, আবার ওই গ্লুকোজটা শ্বসন বিক্রিয়ায় শক্তি উৎপন্ন করবে। তখন আস্তে আস্তে একটু একটু করে ব্যয় করবে। বোঝা গেছে? পারবা? বুঝাইতে পারছি? তাই সাময়িকভাবে জমা থাকবে, এটা ইনসুলিন ব্যবহার করবে। তো যখনই প্রয়োজন হবে তোমার, তখন এই গ্লাইকোজেনগুলো ভেঙে আবার নতুন করে গ্লুকোজ তৈরি হয়ে ব্যবহার করবে। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। আমরা আশা করি এই জিনিসটা আমাদের মোটামুটি না, এখানে এই আসলে আমি বুঝি না আমাদের দেশের কি অবস্থা বা এগুলা। আমার মনে হয় কি যেন, নুরুল ইসলাম নাহিদ ভদ্রলোক, যিনি আগে শিক্ষামন্ত্রী ছিলেন, আমার মনে হয় যে উনি যথেষ্ট বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। হয়তো বা একটা জায়গায় উনি ব্যর্থ ছিলেন, প্রশ্ন ফাঁস হয়ে যাওয়াটা। এখানে প্রশ্ন ফাঁস হওয়ার পিছনে মন্ত্রণালয় আসলে ওইভাবে দায়ী থাকে না। এবং এটাও করা যায় যে দীপুমণি আসার পর থেকে তো পরীক্ষাই হয় না, প্রশ্ন পাস কীভাবে হবে? তো ওনার তো পরীক্ষা দেওয়া লাগে নাই। তো জিনিসটা হচ্ছে প্রশ্ন পাসের সাথে সরাসরি মন্ত্রণালয়কে দোষারোপ করাটাও ঠিক না। তো সেই পার্সপেক্টিভে চিন্তা করলে নুরুল ইসলাম নাহিদ যথেষ্ট, আমি মনে করি যে, যদিও পোলাপান ট্রলমল করে, হ্যাঁ, কাক্কু টাক্কু ডেকে বেঁকে কি একটা অবস্থা, কিন্তু আমার মনে হয় যে উনি থাকলে আরও ভালো হতো, বিষয়টা আরও সুন্দরভাবে হয়তো করতে পারতো। কিন্তু কী সিদ্ধান্তগুলো আসতেছে,
হ্যাঁ, খালামণি পরীক্ষা নিচ্ছে না, আমরা খুব একদম খুশি। হ্যাঁ, তো আসলে কিন্তু জিনিসটা একটু অনেকেরই ফিউচার নষ্ট হয়ে যাচ্ছে। এখন জিনিসটা হচ্ছে তোমাদের কি করতে হবে, আসলে পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে হবে। যখন যে পরিস্থিতি, তখন ওই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটাই জীবন। তোমার সব কিছু তোমার ফেভারে যাবে, জিনিসটা এরকম না। এখন তুমি যেটা বলতেছো, এখন যে আজকে যে সিদ্ধান্তটা দিছে, তো ওইটা দিয়ে তুমি কি মনে করতেছো? তুমি যেটা মনে করতেছো যে যে কি মনে করছো, যে তুমি মনে করছো যে না পরীক্ষাটা আজকে কি হবে, মানে বায়োলজি তোমার ভর্তি পরীক্ষায়, মানে এখন তুমি কি করবা, যে তোমার অপশনাল যদি বায়োলজি থাকে তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এই যে একটা অনিশ্চয়তা তোমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো এইগুলো বা যারা যারা ম্যাথ অপশনাল তারা বুয়েটে পরীক্ষা দিতে পারবো না। তো এইগুলো আসলে কিন্তু এগুলো শুধু এগুলো ক্লিয়ার করে দিতে পারতো ওনারা এখানে। তাহলে আর সেকেন্ড টাইম আর চিন্তা করতে হতো না, আমাদের এগুলো বলতে হতো না। তবে এতটুকু বলি আমি, যে আমি তোমাকে বলি, তুমি ম্যাথটাও ভালো করে পড়ো, কেমিস্ট্রিটা ভালো করে পড়ো, বায়োলজিটা ভালো করে, সবই মোটামুটি ভালো করে পড়ো। তবে তোমার মেডিকেলের টার্গেট থাকলে তুমি বায়োলজিটা বেশি জোর দাও, কেমিস্ট্রিটা বেশি জোর দাও। এটাই হচ্ছে শেষ কথা। তুমি বায়োলজি ছাড়া মেডিকেলে তুমি কীভাবে পরীক্ষা দিবা? আর যারা অপশনাল নিয়েছে বায়োলজি, তারাও কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এটা বিগত বছর ধরে ওই সিস্টেমটা এরকম ছিল, এই বছরে হঠাৎ করে কিছু চেঞ্জ করে ফেলবে না। এখানে কতগুলো লক্ষ লক্ষ স্টুডেন্ট মানবে এগুলা? চিন্তা করো, প্রধানটা রোডে নেমে যাবে সব। হ্যাঁ, অপশনাল বায়োলজি রেখো, মেডিকেলে ভর্তি পরীক্ষা অনেক স্টুডেন্ট দিবে বা দিচ্ছে, বা এটাই স্বাভাবিক। তো বায়োলজিটাকে অপশনালে রাখছে, সেও মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে। কারণ তখন এটা এরকম ছিল না, যখন সে রেজিস্ট্রেশন করছে তখন এরকম বলা ছিল না যে অপশনাল বায়োলজি অপশনালে রাখলে মেডিকেলে দিতে পারবে না। তো এখানে হঠাৎ করে সিদ্ধান্ত নিলেই তো এটা হবে না, মানুষ তো মানবে না, বা এটা তো মানার কথা না। তো স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ পাবলিক, এটা তো খালি যা ইচ্ছা তাই বললে হবে, এটা মগের মূল্য। তো যাই হোক, এটা হবে না। আসলে তুমি পরীক্ষা দিতে পারবা, তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি মেডিকেলেও পরীক্ষা দিতে পারবা, তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি বুয়েটেও দিতে পারবা। পরীক্ষা হোক বা না হোক, সেটা তো আমরা প্রথম থেকেই বলতেছি। পরীক্ষা যদি শর্ট সিলেবাসে হোক আর যেভাবেই হোক না কেন, তোমাকে ভর্তি পরীক্ষা টিকে থাকার জন্য তোমার ফুল সিলেবাসটা পড়ে রাখাটা বেটার। ঠিক আছে? এখন আজকে তোমার বায়োলজি অপশনাল, তুমি বায়োলজি পরীক্ষা দিতে হইলো না, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা বায়োলজি দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। তো এটা হচ্ছে তোমার কথা হচ্ছে, তুমি এই জিনিসগুলো বায়োলজিকে বিদায় দিলে, হ্যাঁ, তোমার সাকসেসও তোমার থেকে বিদায় জানাবে। ম্যাথ থেকে তুমি বিদায় নিয়ে নিবা, তোমার দেখবা যে ম্যাথ যা পরীক্ষা দিতেই হবে না, ম্যাথ একটু দেখলে না, তখন মেডিকেলে যদি বাই চান্স যদি না হয়, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে হবে না? হবে। তো একটু ম্যাথটা আমার টাচে রাখলে ভালো না? এটা হচ্ছে আমাদের টার্গেটই। তো এই 10-11-12 বছর ধরে আমরা পড়াশোনাটাই করতেছি একটা কারণে, যে কোনো একটা ভালো জায়গায় হয়তো বা চান্স পাবো। আর নৈতিকতা শিক্ষাটা তো আসি। তো এটা হচ্ছে যে আমাদের টার্গেট একটাই, যে একটা ভালো একটা জায়গায় চান্স পাবো। এখন কথা হচ্ছে তীরে এসে যদি আমরা তরি ডুবাইয়া দিই, বায়োলজি পড়বো না, ম্যাথ পড়বো না, এই পড়বো না, লাস্টে তারপরে তো বুঝবা জিনিসটা যে বাস্তবতা কাকে বলে। তো নিজেকে ঠিক রাখো, গুছিয়ে রাখো, এগিয়ে নিয়ে যাও, ইনশাল্লাহ ব্যর্থ হবে না। তো যাই হোক, এগুলো আমরা আর কথা বলে সময় নষ্ট না করি। আচ্ছা, তাহলে আমরা যে কথা বলতে যাচ্ছি, তো আশা করি আমাদের এই জায়গাটা আমাদের ক্লিয়ার। এখন তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, তোমরা যদি ওই মেডিকেল টার্গেট রাখলে, যদি বায়োলজি কেমিস্ট্রিতে জোর দিয়ে বাকি চ্যাপ্টারগুলো টাচে রাখা সাবজেক্টগুলো, আর তোমার যদি বুয়েটে ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে তোমাকে ম্যাথ ফিজিক্সটাতে জোর দিয়ে বাকি সাবজেক্টগুলো তো অবশ্যই দেখবা, সেগুলো দেখা। হ্যাঁ, তো একদম ছেড়ে দেওয়ার বিষয়টা এভাবে নিলে তুমি পরবর্তীতে বিপদে পড়ে যাওয়া। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম এখানে যকৃতের জাস্ট কাজগুলো কি বললাম, যে সঞ্চয়মূলক কাজগুলো আমরা পড়লাম। সে কী কী সঞ্চয় করে? যকৃৎ গ্লুকোজ সঞ্চয় করে গ্লাইকোজেন হিসাবে, যেখানে ইনসুলিন সহায়তা করে, এই প্রক্রিয়াটাকে গ্লাইকোজেন বলা হয়, গ্লাইকোজেনেসিস বলা হয়। প্রয়োজনে এবার গ্লুকোজটা ব্যবহারও করতে পারে। তারপরে সে রক্ত সঞ্চয় করে, তারপর সে ভিটামিন সঞ্চয় করে। যেমন কী কী ভিটামিন? ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন এ। পানিতে সঞ্চিত করে ভিটামিন বি এবং পানিতে দ্রবণীয় ভিটামিন বি এবং ভিটামিন সি। তো ভিটামিন সঞ্চয় করে। তারপর আমরা যদি বলি যে এখানে এই জায়গায় আমরা যদি বলি যে যকৃৎ আর কি করে? তাপ উৎপন্ন করে। তো বলছিলামই, তাপ উৎপন্ন করে। এই যে সঞ্চয়মূলক কাজ বা ওই তাপ উৎপন্ন করা বা পিত্ত রস তৈরি করা, এই কাজগুলো যকৃতে করে থাকে। মিনারেল সঞ্চয় করা, এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল করে পড়লে হবে, এগুলো মুখোমুখি চলে। এগুলো ছাড়াও আরও কিছু কাজ রয়েছে, এগুলো আমি আমার একটু বলে দিলাম। এবং এগুলো ছাড়াও যকৃতের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটা হচ্ছে এরকম বিপাক বলে একটা হেডলাইন আছে। বিপাকীয় কাজ করে। কি কাজ করে? বিপাকীয় কাজ করে।
বিপাকীয় কাজ, এটা হচ্ছে একটা হচ্ছে শর্করা বিপাক, এটা হচ্ছে কি শর্করা বিপাক, একটা হচ্ছে কি শর্করা বিপাক। তা আমরা 3 ধরনের খাবার খাই না? আমরা কয় ধরনের খাবার খাই? আমরা খাই হচ্ছে 3 ধরনের, শর্করা, আমিষ, চর্বি। আমরা 3 রকমের খাবার খাই, শর্করা, আমিষ, চর্বি। এখন দেখো, এতে শর্করারও বিপাক করবে, আমিষেরও বিপাক করবে, চর্বিরও বিপাক করবে। তো এখন দেখো একটা জিনিস খেয়াল করো, শর্করার বিপাক যেটা করবে সেটা অলরেডি তোমাদেরকে বলে ফেলছি আমি। শর্করার বিপাক যেটা বলছি আলোচনা করা হয়ে গেছে। শর্করা মানে কি? শর্করা মানে গ্লুকোজ। হ্যাঁ, শর্করা বলতে কার্বোহাইড্রেট বুঝি আমি। শর্করা তো অনেক থাকবে, মনোস্যাকারাইডও শর্করা, ডাইস্যাকারাইডও শর্করা, হ্যাঁ, পলিস্যাকারাইডও শর্করা, তাই না? তো সবচেয়ে ছোট বা মানে ছোট এককের শর্করা হচ্ছে মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে ছোট সাইজের শর্করা, মনোস্যাকারাইড যেটাকে বলি। এবং এগুলো মিলে যেটা তৈরি হয় সেটা পলিস্যাকারাইড। যাই হোক, আমরা যেটা বলতে যাচ্ছি এখানে, শর্করা বিপাকে কি হয়, গ্লুকোজগুলো কি হয়, যেটা আমি বলছিলাম যে গ্লুকোজগুলো গ্লাইকোজেন তৈরি করে, গ্লুকোজগুলো মিলে কি তৈরি হয়, গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। এটাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটা একটা শর্করার বিপাকের অংশ। গ্লাইকোজেনেসিস কি একটু আগে তোমাদেরকে পড়াইলাম। গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে জমা থাকাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। 2 নম্বর হচ্ছে গ্লুকোজ থেকে, দেখো আমি যেটা বলছিলাম, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে বলবো আমরা গ্লাইকোজেনেসিস। আর এটা আরেকটা জিনিস আছে, শর্করা বিপাক আরেকটা আছে, গ্লুকোনিওজেনেসিস। একটু খেয়াল করো, এই গ্লুকোনিওজেনেসিস কোনটা? নতুন কোনো জিনিস থেকে গ্লাইকোজেন তৈরি হওয়া বা গ্লুকোজ তৈরি হওয়া বা শর্করা তৈরি হওয়া বা অন্য নন কার্বোহাইড্রেট পদার্থ থেকে। নতুন মানে নন কার্বোহাইড্রেট, নতুন দিয়ে মনে রাখবা কি, নিও মানে নতুন, নতুন মানে নন কার্বোহাইড্রেট পদার্থ থেকে গ্লুকোজ তৈরি হওয়াটা, সেটা আমরা মনে রাখবো নন কার্বোহাইড্রেট পদার্থ থেকে। এটা তো গ্লুকোজ, এই গ্লুকোজও কার্বোহাইড্রেট, গ্লাইকোজেনও কার্বোহাইড্রেট, গ্লাইকোজেনও কি কার্বোহাইড্রেট। তো এখানে বলা হচ্ছে যে নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হওয়া, এটাকে আমরা বলবো নন কার্বোহাইড্রেট থেকে, এই যে নিও দিয়ে আমরা মনে রাখবো নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি। এটা তোমাদেরকে পড়াবো যে কীভাবে গ্লুকোজটা কোন নন কার্বোহাইড্রেট থেকে। নন কার্বোহাইড্রেট বলতে কার্বোহাইড্রেট না এমন পদার্থ যদি গ্লুকোজে পরিণত হয় সেটাকে আমরা বলবো গ্লুকোনিওজেনেসিস। তাহলে আমরা শর্করার বিপাকটা আমাদের এখানে কমপ্লিট। তারপর আমরা যদি আসি প্রোটিন বিপাক, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকটা বড় বটে। প্রোটিন বিপাক, এটা হচ্ছে আমাদের কি বিপাক? প্রোটিন বিপাক। ঠিক আছে, এটা কি বিপাক? প্রোটিন বিপাক। তাহলে প্রোটিন বিপাকের মধ্যে যেগুলো রয়েছে ডিএমিনেশন, ইউরিয়া, প্লাজমা প্রোটিন, তারপর হচ্ছে হরমোন সংশ্লেষণ। এই 3টা জিনিস, 4টা নাম আমি একটু বলে ফেলি। একটা হচ্ছে কি ডিএমিনেশন, তারপর বুঝাচ্ছি। ডিএমিনেশন, একটা হচ্ছে ডিএমিনেশন, আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে একটা হচ্ছে ডিএমিনেশন, আর একটা হচ্ছে কি ইউরিয়া, আর হচ্ছে প্লাজমা প্রোটিন সংশ্লেষ। একটা হচ্ছে ইউরিয়া, একটা হচ্ছে 3 নম্বর হচ্ছে প্লাজমা প্রোটিন সংশ্লেষ। আমি আগে নামগুলো দেখে তারপর বুঝাচ্ছি। প্লাজমা প্রোটিন সংশ্লেষ 4 নম্বর হচ্ছে হরমোন সংশ্লেষ। এই 4টা কাজ করে থাকে। এগুলো হচ্ছে, দেখো প্রোটিন বিপাক মানে কি? প্রোটিন বিপাক হচ্ছে প্রোটিন রিলেটেড ক্রিয়া বিক্রিয়া হওয়া। প্রোটিন বিপাক মানে প্রোটিনকে নিয়ে প্রোটিন ভাঙা অথবা প্রোটিন তৈরি করা, এগুলো হচ্ছে প্রোটিন বিপাক। প্রোটিন ভাঙা, প্রোটিন তৈরি করা। শর্করা বিপাক কোনটা? শর্করা ভাঙা, শর্করা তৈরি করা, শর্করা বিপাক। ঠিক আছে, যাই হোক আমরা এই জায়গায় আসি সহজভাবে যদি চিন্তা করি। তো দেখো ডিএমিনেশন বিক্রিয়াতে যেটা হয়, ডিএমিনেশন বলতে কি বলা হয়? আমরা জানি প্রোটিন, কিন্তু আমরা অলরেডি জানি প্রোটিনের মধ্যে একটা অ্যামিনো মূলক থাকে। প্রোটিনের মধ্যে কি থাকে? ধরো এটা যদি একটা প্রোটিন হয়, প্রত্যেকটা প্রোটিনের মধ্যে কোন মূলকটা থাকে? NH2 মূলক থাকে। তোমরা যারা কোষ রসায়ন পড়েছো তোমরা নিশ্চয়ই জানো প্রোটিনের মধ্যে কি একটা NH2 মূলক থাকে। প্রোটিনের মধ্যে একটা NH2 মূলক থাকে, অ্যামিনো মূলক থাকে। তো যাক, আমরা যেটা বলতে চাচ্ছি এখানে, ডিএমিনেশন বলতে হচ্ছে যে প্রোটিনকে ভেঙে অ্যামিনো মূলককে পৃথক করা কাজ হচ্ছে কি এই যকৃতের, এটাকে বলা হয় ডিএমিনেশন। অ্যামিনো মূলককে ডিলিট করে দেওয়া
প্রোটিনের মধ্যে প্রত্যেকটা প্রোটিনের মধ্যে অ্যামিনোমূলক থাকে, ওই প্রোটিনের অ্যামিনোমূলকটাকে ডিলিট করা কার কাজ? ডিএমিনেশনের কাজ। প্রোটিনের অ্যামিনোমূলককে ডিলিট করে দেওয়া কার কাজ? এই যকৃতের কাজ। তো প্রোটিনের অ্যামিনোমূলককে ডিলিট করা একে বলা হয় ডিএমিনেশন। প্রোটিনের অ্যামিনোমূলককে ডিলিট করা একে বলা হয় ডিএমিনেশন। তাহলে ডিএমিনেশন মানে কি? ডিলিট অফ অ্যামিনোমূলক ফ্রম হোয়াট? প্রোটিন। তা প্রোটিনের মধ্যে একটা অ্যামিনোমূলক থাকে, একে বলা হয়, ওই অ্যামিনোমূলকটাকে ডিলিট করাটাকে বলা হয় ডিএমিনেশন। ঠিক আছে? এই অ্যামিনোমূলককে পৃথক করা, প্রোটিনকে ভেঙে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডের অতিরিক্ত আচ্ছা এখানে আমি তোমাকে যদি বলি, এখানে আমি যদি সরাসরি প্রোটিনের কথা বলছি, যদিও এখানে প্রোটিনটা কি দিয়ে তৈরি? প্রোটিনটা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি না? প্রোটিনটা কি দিয়ে তৈরি? অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। তো প্রোটিনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে তাহলে দেখো, আমি তো একটু ভিতরে গিয়ে বলি, প্রোটিন কি দিয়ে তৈরি? ভালো করে খেয়াল করো। তোমরা জানো অলরেডি প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি থাকবে? অ্যামিনো অ্যাসিডের মধ্যে অ্যামিনোমূলক থাকে। অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি থাকে? অ্যামিনো অ্যাসিড মূলক। হ্যাঁ, আমরা বলতে পারি অ্যামিনো অ্যাসিডের মধ্যে অ্যামিনোমূলক থাকে মানে কি প্রোটিনের মধ্যেও অ্যামিনোমূলক থাকে। বলা যায় না এভাবে? বলা যায়। যাই হোক, আমরা এই জিনিসটা বলতে পারি যে অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো অ্যাসিডের থেকে অ্যামিনোমূলকটাকে পৃথক করার যে প্রক্রিয়াটা, তাকে আমরা বলবো ডিএমিনেশন। ঠিক আছে? ডিএমিনেশন। তারপরে আমরা যদি দেখো এটা যদি ধরো অ্যামিনো অ্যাসিড হয়, আচ্ছা আমি এটা কথাই লিখতে হবে এখানে, ছোটো করে ওই লিখলে বুঝবো না। অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড যখন থাকবে আমাদের দেহে, আমরা যখন অনেক সময় অনেক প্রোটিন যখন খেয়ে ফেলি, তখন অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডকে ভেঙে অ্যামিনোমূলককে পৃথক অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডকে ভেঙে অ্যামিনোমূলককে পৃথক করে অ্যামোনিয়ার তৈরি করে। এটাকে বলা হয় ডিএমিনেশন। ঠিক আছে? আচ্ছা, এখন ইউরিয়া কাকে বলবো? আচ্ছা, ইউরিয়া প্রস্তুত। আচ্ছা, এখানে যেটা হচ্ছে, দেখো যে অ্যামিনো অ্যাসিডকে ভেঙে যে NH2টা তৈরি করবে, সেখান থেকে আবার অ্যামোনিয়া তৈরি করবে। এখন এই যে অ্যামোনিয়াটা আমাদের দেহে তৈরি হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এই যে অ্যামিনোমূলকটা যে তৈরি হয়েছে, একটু ভালো করে বুঝো। এই যে অ্যামিনোমূলকটা পৃথক হওয়ার পরে যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হলো, ওই অ্যামোনিয়া গ্যাসটা আমাদের শরীরের জন্য বিষ, আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। ওই অ্যামোনিয়া গ্যাসটা খেয়াল করো। এই অ্যামোনিয়া গ্যাস থেকে এক পর্যায়ে কী তৈরি হবে? এই অ্যামোনিয়া গ্যাস থেকে এক পর্যায়ে ইউরিয়া তৈরি হবে অর্নিথিন চক্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? কি অর্নিথিন চক্রের মাধ্যমে। এটা আবার কী তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অর্নিথিন চক্রের মাধ্যমে সেটা ইউরিয়া তৈরি করবে। এটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে একটা অর্নিথিন চক্র মানে কি? আমরা যেমন ক্র্যাফট চক্র পড়ছি না, কতগুলো চক্রাকার বিক্রিয়া আর কি। এগুলো যদি মেডিকেলে চান্স পাও, এটা পড়তে পারবা, এটা পাবা, ফিজিওলজিতে আছে। ওই অ্যামোনিয়াটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অর্নিথিন চক্র। এই অর্নিথিন চক্র নিয়ে একটা বিশাল বড় একটা প্রশ্ন থাকবে, এক্সপ্লেইন। হ্যাঁ, অর্নিথিন সাইকেল। হ্যাঁ, তো যাই হোক, আমরা যদি বলি অ্যামোনিয়া প্লাস কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে অর্নিথিন চক্রের মাধ্যমে সেটা কিসে পরিণত হয়? ইউরিয়াতে পরিণত হবে। কিসে পরিণত হবে? ইউরিয়া বা মূত্রের একটা উপাদান ইউরিয়া। আচ্ছা, আমাকে এতটুকু প্রশ্ন করো তো, এখন আমাকে এতটুকু বলো, ইউরিয়া কোথায় তৈরি হয়? বৃক্কে নাকি যকৃতে? বলো। বা মূত্র কই তৈরি হয়? বৃক্কে নাকি যকৃতে? আমরা অনেক সময় এই জায়গাটা আমি বলে দিচ্ছি, তোমরা হয়তো পারবা সবাই। এখানে একটা জিনিস আমরা একটু বলি, মূত্র আর ইউরিয়া কিন্তু এক না। মূত্র এবং ইউরিয়া কিন্তু এক না। মূত্রের সাথে যখন, মূত্রের একটা উপাদান হচ্ছে ইউরিয়া। মূত্র আর ইউরিয়া এক না, মূত্রের একটা উপাদান হচ্ছে ইউরিয়া। তো ইউরিয়াটা যখন পানির সাথে বৃক্ক দিয়ে বের হয়, কি বলছি? ইউরিয়াটা যখন পানি সহ আর অন্যান্য উপাদানের সাথে বৃক্কের মাধ্যমে বের হয়, তখন এটাকে মূত্র বলি আমরা। তাহলে মূত্রটা কই তৈরি হচ্ছে? বৃক্কে তৈরি হচ্ছে। তো ইউরিয়া যখন পানির সাথে মিশে আর অন্যান্য উপাদানের সাথে মিশে বৃক্ক দিয়ে বের হয়, তখন সেটাকে মূত্র বলি। তাহলে মূত্রটা কই তৈরি হয়? বৃক্কে তৈরি হয়। কিন্তু ওই মূত্রের উপাদান ইউরিয়াটা মূলত কই তৈরি হচ্ছে? ইউরিয়াটা মূলত তৈরি হচ্ছে যকৃতে। ঠিক আছে?
ইউরিয়াটা মূলত কোথায় তৈরি হচ্ছে? যকৃতে তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা আশা করি এটা বুঝছি আমরা। এখন হচ্ছে প্লাজমা প্রোটিন সংশ্লেষণ। তাহলে দেখো বলছিলাম না আগে গেলে ফুল পাবে, এরকম পড়াইছিলাম না, আগে গেলে ফুল পাবে। আচ্ছা এটা তোমাদের তো হয়তো বা এটা, হ্যাঁ আমাদের তো এটা ক্লাস পাইনি আমি। আগে দিয়ে হচ্ছে অ্যালবুমিন, গেলে দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, ফুল দিয়ে হচ্ছে কি ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। অর্থাৎ রক্তের মধ্যে 4 রকমের প্রোটিন আছে। তাহলে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এটা দিয়ে অনেকে মনে রাখে। তুমি চাইলে রক্তের মধ্যে 4টা প্রোটিন থাকে রক্তের প্লাজমার মধ্যে, ওই 4টা প্রোটিনকে বলা হয় প্লাজমা প্রোটিন। রক্তের প্লাজমার মধ্যে 4 ধরনের প্রোটিন থাকে, তাদেরকে বলা হয় প্লাজমা প্রোটিন। ওই প্লাজমা প্রোটিনগুলো তৈরি করে সংশ্লেষ করে বা তৈরি করে কি যকৃৎ। তারপর আমরা যদি হরমোন সংশ্লেষণ, একটা গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে, এই হরমোনটার নাম হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন। কি বলছি? ওই অ্যানজিওটেনসিনোজেন হরমোন সংশ্লেষ করে, যা হ্যাঁ অ্যানজিওটেনসিনোজেন হরমোন। তাহলে হরমোন তৈরি করে, কি হরমোন? অ্যানজিওটেনসিনোজেন হরমোন। অ্যানজিওটেনসিনোজেন হরমোন। অ্যানজিওটেনসিনোজেন হরমোন তৈরি করে কোথায়? এই যে যকৃৎটা অ্যানজিওটেনসিনোজেন নামক একটা হরমোন তৈরি করে। ওই যে দেখো অ্যানজিওটেনসিনোজেনটা হচ্ছে একটা নিষ্ক্রিয় হরমোন, ওইটা আবার সক্রিয় হয় বৃক্কের রেনিনের মাধ্যমে। বৃক্ক থেকে খরিত হয়, রেনাল থেকে খরিত হয় রেনিন হরমোন। ওই রেনিন হরমোনের কারণে এই অ্যানজিওটেনসিনোজেনটা সক্রিয় হয় এবং ওইটা কি করে আমাদের দেহের মূত্রের পরিমাণটা ঠিক রাখে। যাই হোক, আমরা যতটুকু বললাম এখানে, একটা হচ্ছে যে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডকে ভেঙে অ্যামিনোমূলককে পৃথক করে অ্যামোনিয়া তৈরি করে, তারপর হচ্ছে ওই অ্যামোনিয়াটা কার্বনাসের সাথে বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন করে, তারপর হচ্ছে প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে, তারপর হচ্ছে হরমোন সংশ্লেষণ করে। এই 4টাই হচ্ছে প্রোটিন রিলেটেড, এই জন্য এটাকে বলা হয় প্রোটিন বিপাক। ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমাদের যকৃতের প্রোটিন বিভাগটা হইলে এখন আমরা একটু ফ্যাট বিভাগটা একটু পড়ি। প্রোটিন বিভাগটা কিন্তু এখানে শেষ হয় নাই, এখানে হচ্ছে যে এখানে প্লাজমা প্রোটিন এগুলো তো তৈরি হয়। এখানে তোমাদের বলি, হ্যাঁ এখানে প্লাজমা প্রোটিনগুলোর পাশাপাশি কতগুলো রক্ত তঞ্চন করার 13টা ফ্যাক্টর আছে, রক্ত জমাট বাঁধার 13টা ফ্যাক্টর আছে। তোমরা যারা রক্তের ক্লাস যারা করেছো তারা নিশ্চয়ই 13টা ফ্যাক্টরের নাম জানো। ওই 13টা ফ্যাক্টর তৈরি করা, রক্তের ওই 13টা ফ্যাক্টর তৈরি করাও কার কাজ? যকৃতের কাজ। রক্ত জমাট বাঁধার জন্য প্রধানত 4টা ফ্যাক্টর লাগে, কিন্তু মোট ফ্যাক্টর কয়টা? মোট ফ্যাক্টর হচ্ছে 13টা, গুরুত্বপূর্ণ 4টা। ওই 13টা ফ্যাক্টর তৈরি করাও যকৃতের কাজ। এটা প্লাজমা প্রোটিনের অংশ, বলে দিবা। দেখ আমরা এখন চলে আসি যে ফ্যাট বিপাক। 3 নম্বরে আসি আমরা কি বিপাক? ফ্যাট বিপাক। আমরা 3 নম্বরে এখন আসবো ফ্যাট বিপাক। একটু খেয়াল করি, ফ্যাট বিপাকটা হচ্ছে নর্মালি খেয়াল করো, ফ্যাট হচ্ছে যখন দেখো এই আমাদের যকৃৎ একটা ভালো কাজ করে। কি কাজ করে? যকৃৎ কখনো ফ্যাট জমায় রাখতে চায় না, যকৃৎ কখনো চর্বি জমা রাখতে চায় না। সে কি করবে? রক্ত থেকে চর্বিটা নিবে, ভেঙে পরিবহন করবে, পরিশোধন করবে। তো যকৃৎ কখনো ফ্যাটকে জমা দিতে চায় না, কিন্তু অতিরিক্ত ফ্যাট হইলে বিভিন্ন জায়গায়, যেমন ত্বকের নিচে বিভিন্ন জায়গায় চর্বি জমে যায়। কিন্তু যকৃৎ নিজে কখনো চর্বিটাকে জমা রাখতে চায় না, চর্বিটাকে ভেঙে পরিশোধন করে ফেলে। এটা হচ্ছে তো চর্বিকে সে ভেঙে ফেলে, এটা হচ্ছে ফ্যাট বিপাক। চর্বিকে ভেঙে সে কী করে ফেলে? হ্যাঁ, এখন দেখো অতিরিক্ত কোলেস্টেরল, সেটা কি করবে? অতিরিক্ত কোলেস্টেরলকে সে কী করে ফেলে? ভেঙে ফেলে। তবে অতিরিক্ত কার্বোহাইড্রেটকে ভেঙে সে ফ্যাটে পরিণত করে। এখানে দেখো অতিরিক্ত কার্বোহাইড্রেটকে ভেঙে ফ্যাটে রূপান্তর করে, আবার কোলেস্টেরল সরিয়ে নেওয়া, রক্ত থেকে কোলেস্টেরল সরিয়ে নিয়ে এটাকে ভেঙে ফেলে বা এটাকে আবার সংশ্লেষ করে, মানে প্রয়োজন অনুযায়ী সে কাজগুলো করে থাকে। আর গ্লুকোজের যদি ঘাটতি হয়, দেখো আমি কি বলছি বললাম, একটা হচ্ছে যে এখানে বললাম যে আচ্ছা রক্তের একটা উপাদান হচ্ছে কোলেস্টেরল, এটা চর্বি জাতীয় একটা উপাদান। কোলেস্টেরল যদি রক্তে বেশি থাকে তাহলে হৃৎপিণ্ডে মানে করোনারি ধমনীতে ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে না? সম্ভাবনা থাকবে। এই জন্য যকৃৎ সবসময় চায় রক্ত থেকে যেন চর্বিগুলো সরায় নেয়। ঠিক আছে? তো অতিরিক্ত সে কী করবে? মানে কোলেস্টেরল বা চর্বিগুলোকে কোলেস্টেরলকে কোলেস্টেরলটা ভেঙে ফেলে রক্ত থেকে কোলেস্টেরলকে নিয়ে ভেঙে ফেলে। তারপর আমরা যদি বলি যে অনেক সময় কী করবে সে, মানে কার্বোহাইড্রেট তুমি যদি বেশি খাও, আবার এটাও করে অনেক সময় অতিরিক্ত কার্বোহাইড্রেট খেয়ে ফেললে ওটাকে ফ্যাটে রূপান্তর করতে পারে। তো অতিরিক্ত কার্বোহাইড্রেটকে ফ্যাটে রূপান্তর করে,
অতিরিক্ত কার্বোহাইড্রেটকে ফ্যাটে পরিণত করে তারপরে দেখো আরেকটা কি, দেখো তুমি যখন বেশি কার্বোহাইড্রেট খেয়ে ফেলবা তখন এটাকে ফ্যাটে রূপান্তর করে রাখতে পারবে। আর তোমার যদি কার্বোহাইড্রেটের ঘাটতি হয় তাহলে কি করবে, ফ্যাটকে ভেঙে ফেলবে। তো ফ্যাটকে ভাঙলে আমরা কি হয়, যদি গ্লুকোজের ঘাটতি হয় তাহলে কি হয়, যদি কার্বোহাইড্রেট বা গ্লুকোজের ঘাটতি হয়, যদি তুমি ধরো একদিন ধরে তুমি 4-5 দিন ধরে খাচ্ছ না, গ্লুকোজের ঘাটতি হলে তুমি ধরো কি 4-5 দিন ধরে না খেলে তোমার কি গ্লুকোজের সাপ্লাই হবে, মানে সাপ্লাই না খেলে তার গ্লুকোজ করতে পাবা। যদি না খাও তাহলে কি হবে, তখন তোমার শরীরে যে ফ্যাটগুলো এই চামড়ার নিচে বা বিভিন্ন জায়গায় যারা একটু মোটাসোটা, আমরা যারা আমার মতো যারা তো ফ্যাট খুবই কম, তো যারা একটু শরীর স্বাস্থ্য বেশি, ওদের ক্ষেত্রে কী হবে, যখন 2-3 দিন না খাওয়া থাকবে, 3-4 দিন না খাওয়া থাকবে, তাদের শরীরে যে ফ্যাটগুলো ওই ফ্যাটগুলো ভেঙে হবে ফ্যাটি অ্যাসিড এবং কি গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ঠিক আছে, তোমরা জানো ফ্যাটকে ভাঙলে আমরা এই দুইটা জিনিস পাই, ফ্যাটি অ্যাসিড প্লাস কি গ্লিসারল। তো এই যে কী করবে এই কাজটা, যদি গ্লুকোজের ঘাটতি হয় তখন এই যকৃৎটা এই ফ্যাটটাকে ভেঙে কী তৈরি করবে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। ওই গ্লিসারলটা কিসে পরিণত হবে, বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজের পরিণত হবে। তো এই যে আমাদের যদি গ্লুকোজের ঘাটতি হয় তাহলে ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে, ওই গ্লিসারলটা কিসে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়। ঠিক আছে, আশা করি এটা আমাদের আমরা এই জিনিসটা এখন আমাদের মনে হয় যে এই ফ্যাট বিভাগটা নিয়ে সমস্যা হবে না। তো জাস্ট মনে রাখবা, তুমি যদি কার্বোহাইড্রেট বেশি খেয়ে ফেলো তো সেটা একবারে যে ফ্যাট হিসেবে জমা রাখতে পারে। আবার যদি গ্লুকোজ যদি তোমার শরীরে কম থাকে তখন ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি হবে, গ্লিসারলটা গ্লুকোজে কনভার্ট হয়ে তোমাকে সাপ্লাই দিবে শক্তি উৎপন্ন করার জন্য। তাহলে আমরা এটা শিখলাম। আমরা তার পরবর্তীতে যদি আমরা আসি, এটা হচ্ছে যে লোহিত রক্তকণিকা উৎপাদন ও ভাঙন। এটা একটা গুরুত্বপূর্ণ। 4 নম্বর হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদন। লোহিত রক্তকণিকা উৎপাদন, একটু খেয়াল করো, লোহিত রক্তকণিকা উৎপাদন। একটা জিনিস খেয়াল করো এখানে, উৎপাদন ও ভাঙন। আমরা যখন একদম ভ্রূণ অবস্থায়, আমরা যখন মায়ের পেটে ছিলাম বা ভ্রূণ অবস্থায় যখন ছিলাম, তখন এই যকৃৎটা এক রকমের কাজ করতো, আর আমরা যখন আস্তে আস্তে বড় হচ্ছি তখন কিন্তু অন্য রকমের কাজ করে। দেখো লোহিত রক্তকণিকার ক্ষেত্রে দেখো, আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখন যকৃৎ কী করতো, লোহিত রক্তকণিকাকে উৎপাদন করতো। লোহিত রক্তকণিকাকে উৎপাদন করতো। আর প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে কি হয়, আমাদের লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলে। তখন বলতে পারো যে স্যার, আমাদের জন্মের আগে ভ্রূণ অবস্থায় যকৃৎ লোহিত রক্তকণিকা তৈরি করছে, আর এখন ভেঙে ফেলতেছে, তাহলে এখন লোহিত রক্তকণিকাকে কে তৈরি করে? এখন লোহিত রক্তকণিকাকে তৈরি করে হচ্ছে কি, আমাদের যে লাল অস্থিমজ্জাগুলো রয়েছে, হাড্ডির ভিতরে যে মজ্জা, ওই মজ্জাগুলো থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়। তাহলে ক্লিয়ার এখন? তা আমি আবারও যদি বলি, যকৃৎ হচ্ছে বিপরীতধর্মী কাজ করে, ভ্রূণ অবস্থায় থাকার সময় লোহিত রক্তকণিকা তৈরি করে লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলে। 5 নম্বর দেখো, 5 নম্বর হচ্ছে হিমোগ্লোবিনের ভাঙন। 5 নম্বর হচ্ছে হিমোগ্লোবিনের ভাঙন। একটু খেয়াল করো, হিমোগ্লোবিনকে যদি আমরা ভাঙি, একটু দেখো, হিমোগ্লোবিনকে যদি আমরা ভাঙি, তাহলে কি তৈরি হয়? আমরা না যকৃৎ হিমোগ্লোবিনকে ভাঙে, নর্মালি যদি ভেঙে দেখি তাহলে কি হয়, হিম প্লাস গ্লোবিন তৈরি হয়। হিম প্লাস কি তৈরি হয়? গ্লোবিন তৈরি হয়। এখন এই গ্লোবিনটা এক ধরনের প্রোটিন। গ্লোবিনটা কি? এক ধরনের প্রোটিন। গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন। আর হিমটাকে যদি আমরা ভাঙি, একটু খেয়াল করো, এই যে একটু মনোযোগ দাও, হিমটাকে যদি আমরা ভাঙি তাহলে কি তৈরি হবে? এখানে আয়রন তৈরি হবে, আর তৈরি হবে কি, এখানে আয়রন তৈরি হবে, আর হচ্ছে বিলিভার্ডিন তৈরি হবে। এখানে আয়রন তৈরি হবে এবং কি তৈরি হবে? বিলিভার্ডিন তৈরি হবে। এই অংশটা থেকে আয়রন প্লাস বিলিভার্ডিন নামক একটা পদার্থ তৈরি হবে, বিলিভার্ডিন। ওই বিলিভার্ডিনটা পরবর্তীতে বিলিরুবিনে পরিণত হয়। তাহলে দেখো, এই যে আমরা এটা ভাঙনটা দেখলাম, এই ভাঙনটা একটু করে খেয়াল রাখবা। এটা হচ্ছে হলদে, এটা হচ্ছে অনেকটা হলদে বর্ণের, হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা কি, হলুদ বর্ণের।
এটা অনেকটা হলদে বর্ণের বিলিরুবিন তৈরি করে। তো দেখো আমরা নর্মালি কি করলাম, 120 দিন পর পর লোহিত রক্তকণিকা ভেঙে যায়, আমাদের 120 দিন পর পর লোহিত রক্তকণিকা ভেঙে যায়। তাহলে দেখো যে হিমোগ্লোবিনটা ভেঙে প্রথমে হিম প্লাস গ্লোবিনে পরিণত হবে। তাহলে হিমটা হচ্ছে লৌহ গঠিত একটা পদার্থ, গ্লোবিনটা হচ্ছে প্রোটিনজাত পদার্থ। যাই হোক, তাহলে হিমটাকে যদি আমরা ভাঙি তাহলে দুই রকমের জিনিস পাচ্ছি, একটা হচ্ছে আয়রন পাচ্ছি আর বিলিভার্ডিন পাচ্ছি। তো ওই বিলিভার্ডিনটাকে ভেঙে আবার বিলিরুবিনে পরিণত করে এটা হচ্ছে হলদে রঞ্জক পদার্থ, এই বিলিরুবিনটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা আশা করি ওই যে হিমোগ্লোবিনের যে ভাঙন সিস্টেমটা এটা আমরা মনে রাখতে পারবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে শুধু কি সে হিমোগ্লোবিনকে কি সে ভাঙে না, সে হরমোনকেও কিন্তু ভাঙে। নর্মালি আমি তোমাদেরকে বলছিলাম অন্তঃকরা গ্রন্থি থেকে হরমোন করিত হয়, বহিঃকরা গ্রন্থি থেকে এনজাইম করিত হয়। তাহলে দেখো আমাদের লালা গ্রন্থিতে যে এনজাইমগুলো, আমাদের যে যকৃতে তো এনজাইম থাকে না, এমনিতে অগ্নাশয়ে কিছু এনজাইম থাকে, ওই এনজাইমগুলো গ্যাস্ট্রিক গ্রন্থিতে কিছু এনজাইম থাকে, ওই আমাদের শরীরের এনজাইমগুলো এগুলো সাধারণত মদের সাথে বাইরে বের হয়ে যায়, যার কারণে এদেরকে বহিঃকরা বলা হয়ে থাকে। দেখো আমি আবারও বলি খেয়াল করো, আমাদের শরীরে যে এনজাইমগুলো, আমাদের শরীরে এনজাইমগুলো মলের মাধ্যমে বের হয় কাজটা শেষ করে, যখন খাদ্য পরিপাক শেষ করে তারপর এগুলো মলের সাথে বের হয়ে যায়। কিন্তু এইখানে যেটা খেয়াল করো যে হরমোনগুলো এগুলো তো অন্তঃকরা, এগুলো তো আমাদের দেহের ভিতর কোনোভাবে বের হইতে পারে না। যেহেতু এরা দেহের ভিতর থেকে কোনো রকমে বের হইতে পারে না, তো হরমোনগুলো তার কাজ করা শেষ করে এগুলোকে ভেঙে ফেলবে, কি যকৃৎ ভেঙে ফেলবে। মনে করো এনজাইমের কাজ শেষ হইলে মলের সাথে বের হয়ে যাবে, কিন্তু হরমোনের কাজ শেষ হইলে সেগুলো যকৃৎ ভেঙে ফেলবে। আমরা বলতে পারি হরমোনের ভাঙন। 6 নম্বর কি বলতে পারি? হরমোনের ভাঙন। আমরা বলতে পারি কি হরমোনের ভাঙন। বিভিন্ন হরমোনকে কি করবে সে ভাঙবে, হরমোনের ভাঙন। তারপরে যে পিত্ত উৎপাদন, এগুলো তোমাদেরকে বলছি। তারপর হচ্ছে বিষারণ, ধরো কোনো বিষাক্ত পদার্থ আমরা গ্রহণ করে ফেলছি কোনো খাবারের সাথে, ওই বিষাক্ত খাবারগুলোকে অপসারণ করা কার কাজ? এই বিষাক্ত খাবারগুলো টক্সিক বা বিষগুলোকে অপসারণ করা কার কাজ? এগুলো অনেকটা কার কাজ হলো? যকৃতের কাজ। আচ্ছা, আমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। আর তাপ উৎপাদনের কথা তোমাদেরকে বলছিলাম। আর অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়া মুক্ত করা রক্তের মধ্যে, তো কোনো না কোনোভাবে আমাদের রক্তের মধ্যে ব্যাকটেরিয়াটাকে মুক্ত করাও যকৃতের কাজ। দেখো রক্ত ব্যাকটেরিয়া মুক্ত করা, তো এই কাজগুলো করবে রক্ত ব্যাকটেরিয়া মুক্ত করা। ঠিক আছে, আশা করি তোমরা এই যকৃতের কাজগুলো মনে রাখতে পারবা, এবং তোমাদেরকে বলি খুবই দরকারি, যকৃতের কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি একটু কষ্ট করে পড়বা, যেগুলো লিখে দিছি সেটা নোটটা করে একটু বারবার রিভাইজ দিবা, এবং এই কাজগুলি কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, এবং তোমরা যদি মনে রাখতে পারো আই হোপ তোমাদের কাজে লাগাতে পারবো। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার বা কোনো কনফিউশন আছে? তোমরা অপশনাল নিয়ে পড়ে আসো, আমি এখানে অনেক কিছু পড়াই ফেলছি। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই যে যকৃৎ যে এত কিছুকে ভাঙে, তার ভিতর কি আছে, কি এমন আছে? এই যে হিমোগ্লোবিনকে ভেঙে ফেলতেছে, হরমোনকে ভাঙতেছে, তারপর হচ্ছে এই যে লোহিত রক্তকণিকাকে ভাঙতেছে। এই যকৃতের ভিতরে আমাদের জানা দরকার নেই, যকৃতের ভিতরে এক ধরনের ম্যাক্রোফেজ আছে, ম্যাক্রোফেজ কোষ। আমাদের রক্তের মধ্যে তোমরা পড়ছে না রক্তের মধ্যে মলিরবেনি ছন্দ দিয়ে, তোমরা তো ক্লাস মনে, ম দিয়ে মনোসাইট, লি দিয়ে লিম্পোসাইট, হ্যাঁ, বে দিয়ে বেসোফিল, নি দিয়ে নিউট্রোফিল, ই দিয়ে ইউসিনোফিল। আচ্ছা, তাহলে দেখো, যাই হোক, এবার মনে রাখো ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার মধ্যে রক্তকণিকা রয়েছে। তা ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার মধ্যে যে কোন রক্তকণিকাটা রয়েছে, মনোসাইট যেটা রয়েছে, ডাব্লিউবিসির মধ্যে তো টোটাল 5 রকমের থাকে, দানাদার, অদানাদারের মধ্যে আছে মনোসাইট এবং লিম্ফোসাইট। ওই মনোসাইটটা, ডাব্লিউবিসির যে মনোসাইট কোষটা, ওই মনোসাইটটা যখন যকৃৎ কোষে ঢুকে যায়, ওই শ্বেত রক্তকণিকাতে মানে রক্তনালীর ভিতর থেকে রক্তনালী ভেদ করে এই মনোসাইট যখন যকৃতের ভিতরে ঢুকে যায়, তখন এগুলোর নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। তখন এগুলোর নাম কি হয়ে যায়? ম্যাক্রোফেজ। আর ওই ম্যাক্রোফেজটা কি ধরনের ম্যাক্রোফেজ?
দেখো সবসময় মনোসাইট যখন কোনো অঙ্গে ঢুকবে, কোনো টিস্যুতে ঢুকবে, নাম হবে ম্যাক্রোফেজ। মনোসাইট যখন মানে শ্বেতরক্তকণিকার মনোসাইট, ভালো করে খেয়াল করো, শ্বেতরক্তকণিকার মনোসাইট যখন যকৃতে ঢুকবে তখন সেটা হয়ে যায় ম্যাক্রোফেজ বা ম্যাক্রোফাজ। ওকে, তো এখন তুমি যদি এটা যদি কোথায় ঢুকে, এই মনোসাইটটা যদি আমাদের ব্রেনেও ঢুকে তখন এটা ম্যাক্রোফেজ হবে। ওই মনোসাইটটা যদি আমাদের ফুসফুসে ঢুকে তখন ওইটা ম্যাক্রোফেজ হয়ে যাবে। তবে মনে রাখবা এই যকৃতের ম্যাক্রোফেজটাকে বলা হয় কাপ্পার সেল। কি বলা হয়? অনেকে কুফার বলে, অনেকে কাপ্পার বলে। কাপ্পার সেল বা কুফার সেল, হ্যাঁ, কাপ্পার সেল বা কি, কাপ্পার সেল বা কুফার সেল, ঠিক আছে, কুফার সেল বা কুফার কোষ বলা হয়ে থাকে ম্যাক্রোফেজ। ওই যকৃতের যে ম্যাক্রোফেজগুলোকে বলা হয় কুফার সেল। আর এই কুফার সেলের কাজ হচ্ছে এই যে হিমোগ্লোবিনকে ভাঙা, হরমোনকে ভাঙা, এই ভাঙনের কাজগুলো এরা করে থাকে, এগুলো হয়, ঠিক আছে। এবং বিভিন্ন ব্যাকটেরিয়াকে মুক্তকরণ এরা ভূমিকা রাখে, বিভিন্ন ব্যাকটেরিয়াকে এরা ভাঙতে সহায়তা করে। আচ্ছা, আমি তাহলে এই জায়গাটা যকৃতের কাজ নিয়ে আশা করি আর কোনো কনফিউশন হবে না, তোমরা পারবা ভরসা, একটু পড়ার চেষ্টা করবে, এগুলো গুরুত্বপূর্ণ। এখন আমরা একটা জিনিস দেখি, সেটা কি স্যার? সেটা হচ্ছে একটু খেয়াল করো, আমরা যদি একটু এই জায়গাটা তোমাদেরকে বলছিলাম যে এটা তাড়াহুড়ার মধ্যে এটা পড়ানো হয়নি। এটা হচ্ছে যে আমরা যখন মানে আমাদের যেমন এই লালারসক্ষরণ হয়, সেখানে কিন্তু স্নায়বিক একটা ব্যাপার রয়েছে, স্নায়বিক একটা ব্যাপার আছে, লালারসক্ষরণেও স্নায়ুর একটা ভূমিকা রয়েছে। তারপর আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে গ্যাস্ট্রিক জুস করিতে হয়, সেখানেও কিন্তু একটা স্নায়বিক ব্যাপার রয়েছে। আমাদের যে অন্ত্র থেকে যে আন্তরিক রস করিতে হয়, সেখানেও একটা স্নায়বিক ব্যাপার রয়েছে। তো দেখো এখানে তিনটা জিনিস, লালারস, গ্যাস্ট্রিক জুস, ঠিক আছে, তারপর হচ্ছে আন্তরিক রস, তারপরে কি আন্তরিক অগ্নাশয় ও পিত্ত। এক কথায় আমরা অগ্নাশয় ও পিত্ত কথা বলি। অন্ত্রের দুই পাশ থেকে যেটা হয় অগ্নাশয় পিত্ত, অগ্নাশয় রস ও পিত্ত। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, আমি যদি বলি একটা হচ্ছে লালারস, আর হচ্ছে গ্যাস্ট্রিক জুস, আর একটা হচ্ছে লালারস, আর একটা কি গ্যাস্ট্রিক জুস, আর হচ্ছে অগ্নাশয় রস ও পিত্ত। তিনটা জিনিস খেয়াল করো, লালারস, গ্যাস্ট্রিক জুস, অগ্নাশয় রস ও পিত্ত। লালারস, গ্যাস্ট্রিক জুস, অগ্নাশয় ও পিত্ত। লালারস, গ্যাস্ট্রিক জুস, এই তিনটা জিনিস দেখো। আর কথা হচ্ছে এটা স্নায়ুর পাশাপাশি হরমোনের ভূমিকা আছে। এটার এই যে রসটা খরিত হয়, এখানে স্নায়ুর ভূমিকা আছে। এখানে গ্যাস্ট্রিক জুস করিতে হয়, স্নায়ুর ভূমিকা আছে। এখানে যে জুসগুলি করিতে হয়, স্নায়ুর ভূমিকা আছে, ঠিক আছে, স্নায়বিক ভূমিকা রয়েছে। তো এখানে দেখো, এখানে যে স্নায়ুর ভূমিকাটা রয়েছে, এটাকে আমরা বলি, এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। আমি এটা একসাথে আলোচনা করে দিচ্ছি। সাপেক্ষ প্রতিবর্ত, এটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত, আর হচ্ছে অনপেক্ষ প্রতিবর্ত। যে বুঝিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও, এটা লিখে ফেলি আগে। তোমাদের এখানে আবার তিনটা পর্যায়ে ভাগ করা হয়। এই গ্যাস্ট্রিক জুসটাকে আবার তিনটা পর্যায়ে ভাগ করা যায়, হ্যাঁ, এই এটাকে আবার তিনটা পর্যায়ে ভাগ করা যায়। গ্যাস্ট্রিক জুসকরণ, সেটা হচ্ছে যে স্নায়বিক পর্যায়, এটা হচ্ছে স্নায়বিক পর্যায়, এটা হচ্ছে স্নায়বিক পর্যায়ের পরে হচ্ছে আমরা বলতে পারি গ্যাস্ট্রিক পর্যায়, আন্তরিক পর্যায়, গ্যাস্ট্রিক পর্যায়, তারপর হচ্ছে আন্তরিক পর্যায়। তাহলে দেখো, আর এইখানে এটা হচ্ছে এই লাস্টে অগ্নাশয় ও পিত্তরসকরণটা, এটা হচ্ছে অনেক সময় এটা হচ্ছে স্নায়বিক ও গ্যাস্ট্রিক ধাপটাই অগ্নাশয় পিত্তরসকরণ করে। এখানে আমরা স্নায়বিক
এই যে এখানে যখন স্নায়বিক চলে, স্নায়বিক ওই গ্যাস্ট্রিক পর্যায়টা চলে, তখন এদের মধ্যে কি হবে আমি বুঝিয়ে দিলে তখন ক্লিয়ার হবে। আপাতত একটু নামগুলো খেয়াল করো। এটা ভ্যাগাস নার্ভ, এখানে লিখে রাখি ভ্যাগাস নার্ভ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে লালারস ক্ষরণের স্নায়ুর ভূমিকাটা কি। এই যে এখানে যে লালারস খরিত হচ্ছে, একটু বুঝো, এখানে যে এই যে এখানে যে লালারসটা খরিত হচ্ছে, এটাতে স্নায়ুর ভূমিকাটা কি দেখো। দুই ধরনের ভূমিকা রয়েছে, একটা সাপেক্ষ প্রতিবর্ত, একটা হচ্ছে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। সাপেক্ষ প্রতিবর্ত বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করি। নর্মালি হচ্ছে ধরো এই সাপেক্ষ এবং ধরো তুমি হচ্ছে একটা জিনিস খেয়াল করো, এটা যখন তুমি ধরো একটা হচ্ছে যে একটা জিনিস তুমি খাবার দেখে, ধরো তুমি একটা খাবার দেখছো, একটা খাবারের গন্ধ শুকছো, বা তুমি সামহাও তুমি খাবারটাকে দেখলা বা খাবারের কথা শুনলা, তা খাবার দেখলা, খাবারের গন্ধ শুকলা বা খাবারের নামটা শুনলা, এটা শুনে যেটা হবে তখন সেটাকে আমরা বলি সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। সেটাকে আমরা কি বলি? সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। একটা পরিচিত খাবারের গন্ধ শুকলা, পরিচিত খাবারটা দেখলা বা এটা নামটা শুনলা, তখন যে লালাটা ক্ষরণ হবে সেটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। যেমন তোমাকে যদি আমি বলি এখন তেঁতুল, তেঁতুলের নাম আগে থেকে তুমি চেনো, আগে থেকেই পরিচিত, আগে থেকে জানাশোনা তেঁতুল সম্পর্কে। এই তেঁতুল নামটা বলার সাথে সাথে যারা তেঁতুল পছন্দ করো, যে এখন তোমাকে একটা তেঁতুল দেওয়া হবে, তখন মোটামুটি একটা কি হয়, বা তেঁতুল সামনে নিয়ে আসলে তুমি তেঁতুলটাকে দেখে বা নামটা শুনে তোমার মুখে রস চলে আসবে। তেঁতুল নামটা তুমি চিনো বা তুমি জানো, এই জন্যই তোমার তেঁতুল নামটা শুনে তোমার রস চলে আসছে, বা আমার তেঁতুলকে দেখালেও তুমি তো ওইটা দেখে তোমার রস চলে আসছে, তুমি তেঁতুল সম্পর্কে তুমি জানো। এখন তোমাকে যদি একটা আনকমন খাবারের নাম বলি চাইনিজ ভাষায়, উচাং মুচাং যদি কিরকম একটা নাম বলি, তখন তোমার মুখে কি রস চলে আসবে? হয়তো না জানি কি জিনিস এটা, তখন রস চলে আসবে না, তখন রস আসবে না। হয়তো সুস্বাদু একটা খাবার চাইনিজ ভাষায় বলছি, তখন তোমার রস আসবে। বা একটা আনকমন খাবার তুমি কখনো খাও নাই, তখন সেটাকে দেখালাম, তখন তোমার মুখে রস চলে আসবে? আসবে না। এটা হচ্ছে কোনো পরিচিত নাম, তোমার পরিচিত কোনো খাবারের নাম বা পরিচিত খাবার দেখাইলাম, তখন যেটা হয় জানাশোনার খাবার দেখাইলে তোমার মুখে যে রসটা চলে আসে সেটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে? আর তুমি একটা খাবারকে তুমি কখনো দেখো নাই, কখনো খাও নাই, কখনো চিনো নাই, ওই খাবারটা দেখলে তো আর তোমার রস আসবে না। সেটা একমাত্র মুখে দিলে যখন স্বাদ লাগবে তখন রসটা আসবে। মুখে দেওয়ার পরে ঢুকানোর পরে তুমি বুঝতে পারবা যে না জিনিসটা তো মজার, সেটাকে আমরা বলবো অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। তো দেখো, জানাশোনা কোনো খাবার দেখলে বা শুনলে যে প্রতিবর্তটা হয়, যেভাবে যে রসটাকরণ হয়, সেটাকে আমরা বলবো সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। কিন্তু মুখে তুমি কোনো খাবারকে জানো না বা চিনো না বা কখনো দেখো নাই, পরিচিত না, খাবারটা একমাত্র মুখে দেওয়ার পরে, একদম মুখে দেওয়ার পরে লালাটাকরণ হবে, জিহ্বাটার মধ্যে খাবারটা লাগছে আর রসটাকরণ হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলি অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমাদের এই জায়গাটা আর কোনো সমস্যা হবে না, আশা করি বুঝতে পেরেছো। এই গ্যাস্ট্রিক জুসকরণের 3টা পর্যায় রয়েছে, 3টা পর্যায়ে। এই গ্যাস্ট্রিক আমাদের পাকস্থলীতে এখানে, তাই না? ওই গ্যাস্ট্রিক জুসটাকে যখন ক্ষরণ হবে, একটু খেয়াল করো, এই গ্যাস্ট্রিক জুস যখন ক্ষরণ হবে তখন কি হবে? 3টা পর্যায়ে হবে, স্নায়বিক পর্যায়, গ্যাস্ট্রিক পর্যায়, আন্তরিক পর্যায়। দেখো, তুমি যখন একটা জানাশোনা খাবারকে দেখলা বা শুনলা বা খাবারের গন্ধ শুকলা, তখন কি শুধু তোমার লালাটাই করণ হবে? লালাটা করণ হয় তুমি বুঝতে পারো, পাকস্থলীতেও কিন্তু জুসকরণ হয়, সেটা আমরা দেখি না। তো তোমরা একটা খাবারকে দেখলাম বা গন্ধ শুনলাম বা খাবারের নাম শুনলাম, দেখার সাথে সাথে যেমন লালাতে আমাদের যেমন মুখে যেমন কি হয়, মুখে যেমন কি হয়, যেমন লালাকরণ হয়, ওই গ্যাস্ট্রিকে পাকস্থলীতেও কি হয়, গ্যাস্ট্রিক জুসকরণ হয়। তো এটাকে আমরা বলবো স্নায়বিক পর্যায়। ওই খাবারটাকে দেখে শুনে বা শোনার মাধ্যমে, যেটা হচ্ছে দেখাশোনার মাধ্যমে, খাবারটাকে দেখে বা খাবারের নাম শুনে, সেটাকে আমরা বলবো, তখন যে গ্যাস্ট্রিক জুসটাকরণ হবে সেটাকে আমরা স্নায়বিক পর্যায়ে বলবো। আচ্ছা, তাহলে গ্যাস্ট্রিক পর্যায় কোনটা? গ্যাস্ট্রিক পর্যায়ে হচ্ছে, হ্যাঁ, এটাকে আবার এখানে তোলা হচ্ছে যে তুমি মুখে দিয়ে দিছো, তোমার খাবারটা মুখে আছে কিন্তু পাকস্থলীতে যায় নাই, এটাকে স্নায়বিক পর্যায়ে বলা হয়ে থাকে। তুমি খাবারটা দেখলা আর খাবারটা মুখে নিলা, ওই দুইটা কারণেই যদি খাবারটা দেখো তুমি একটা খাবার খেয়াল করো, তুমি একটা খাবার খাইছো, তুমি একটা খাবার দেখছো, তো দেখার মাধ্যমে আমার কি হয়েছে, অপটিক স্নায়ুর মাধ্যমে এটা মস্তিষ্কে গেছে, তখন এই মস্তিষ্ক সিগন্যাল পাঠাবে পাকস্থলীতে, তাহলে আমার পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুসকরণ হবে, এটা স্নায়বিক পর্যায়ে। তাহলে কী করলা, তুমি খাবারটা জাস্ট দেখছো, মস্তিষ্কে গেছে, ওই মস্তিষ্ক সিগন্যাল পাঠাবে পাকস্থলীকে, গ্যাস্ট্রিক জুসকরণ হবে, এটা স্নায়বিক পর্যায়ে।
খাবার দেখছো কিন্তু, আবার খাবার খাইলেও তুমি যখন এটা জিহ্বাতে লাগাইছো, জিহ্বাতে কি আছে, জিহ্বাতে গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ু বা বিভিন্ন স্নায়ু আছে যেগুলো স্বাদ উপলব্ধি করে। জিহ্বা থেকে স্নায়ুটা মস্তিষ্কে যাবে এবং মস্তিষ্ক পাকস্থলীকে সিগন্যাল পাঠাবে। এটাও কি পর্যায়ে, স্নায়বিক পর্যায়ে। তাহলে দুইটা জিনিসের স্নায়বিক। তুমি একটা খাবার দেখলা আর একটা খাবার মুখে নিলা, মুখে নেওয়ার সাথে 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 মুখে নেওয়ার সাথে সাথে যে পাকস্থলীতে ক্ষরণ হচ্ছে সেটা হচ্ছে স্নায়বিক পর্যায়ে। ঠিক আছে, এখানে হচ্ছে এখানে খাবার, পরিচিত খাবার দেখাকে বলবো সাপেক্ষ, পরিচিত খাবার দেখাটাকে আমরা বলবো সাপেক্ষ, আর খাবারটা মুখে নেওয়াটাকে বলবো অনপেক্ষ। আর এখানে দেখা বা মুখে নেওয়া দুইটাকে আমরা বলবো স্নায়বিক পর্যায়। তাহলে দেখো এখানে দেখার কারণে লালাক্ষরণ সেটা হচ্ছে সাপেক্ষ, মুখে নেওয়ার কারণে লালাক্ষরণ সেটাকে অনপেক্ষ। আর এখানে হচ্ছে দেখা এবং মুখে নেওয়ার কারণে পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুসকরণ সেটাকে আমরা বলবো স্নায়বিক পর্যায়। ঠিক আছে, এখন আমরা এখানে আসি, আমরা এখানে আসি যে গ্যাস্ট্রিক পর্যায় কি, মানে খাবারটা যখন পাকস্থলীতে পৌঁছে যাবে, তা খাবার এতক্ষণ কি ছিল, খাবার মুখে ছিল বা দেখার মধ্যে ছিল বা মুখে ছিল, তখন গ্যাস্ট্রিক জুসকরণ হচ্ছিল, সেটা স্নায়বিক পর্যায়ে। মানে খাবারটা যখন একদম গ্যাস্ট্রিকে পৌঁছে গেছে, খাবারটা যখন পাকস্থলীতে পৌঁছে গেছে, হ্যাঁ দেখো খাবার যখন একদম পাকস্থলীতে পৌঁছেছে, পাকস্থলীতে পৌঁছাইলে পাকস্থলীর পেশিগুলো প্রসারিত হবে না, প্রসারিত হলে তখন এইগুলো থেকে কি হবে, জুসকরিত হবে, তখন এটাকে আমরা বলতেছি গ্যাস্ট্রিক পর্যায়। আন্তরিক পর্যায় কোনটা, আন্তরিক পর্যায় হচ্ছে এই খাবারটা যখন অন্ত্রে চলে যাবে, খাবারটা যখন অন্ত্রে চলে যাবে তখন অন্ত্র সিগন্যাল পাঠাবে, অগ্ন সিগন্যাল পাঠাবে যে তোমার খাবার তো আমার এখানে চলে আসছে, তুমি জুস আর ক্ষরণ করিও না, তোমার জুস এখন বেশি একটা লাগবে না, তখন তাকে না করে দেবে, কম জুস পর্যায়ে। খাবারটা যখন অন্ত্রে চলে যায়, যখন খাবারটা অন্ত্রে ঢুকে গেছে, অন্ত্র কি উল্টা না করবে যে আর খাবার দরকার নেই, তোমার খাবার তো আমার কাছে চলে আসছে, তখন সেটাকে বলবো আন্তরিক পর্যায়ে, নেগেটিভ সিগন্যাল দিবে। ঠিক আছে, এখন আমরা এইদিকে আসি, অগ্ন্যাশয় সুপিত্ত। এখানে আর কিছু বলে নেই, জাস্ট একটা লাইনই বলছে তোমাদের বইয়ে, যেটা যে ব্যাগা স্নায়ুর মাধ্যমে এটা হয়ে থাকে। কিসের মাধ্যমে হয়ে থাকে, এটা হচ্ছে ব্যাগা স্নায়ুর মাধ্যমে ওই অগ্ন্যাশয় রসটা করিতে হয়, পিত্তটা করিতে হয়। পিত্ত মানে কি, এই যে ওই যেটা যদি যকৃত হয়, এটা যদি কি হয়, পিত্ততলি হয়, ওই পিত্ততলি থেকে এটা ক্ষরণ হয়, ওই পিত্ততলি থেকে ক্ষরিত হয় ব্যাগা স্নায়ুর মাধ্যমে। এবং অগ্ন্যাশয় থেকে এই পাশে অগ্ন্যাশয় থাকে, এই পাশে অগ্ন্যাশয় থাকে, এই অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হয় এই ব্যাগা স্নায়ুর মাধ্যমে। এখন দেখো এগুলোতে আমরা স্নায়ুর কথা বলছি, এখানে সব কিন্তু রিলেটেড। এই যে রসগুলো ক্ষরিত হয় স্নায়ুর প্রভাবে ক্ষরিত হয়, স্নায়ু রিলেটেড কথাগুলো বললাম। এখন একটা জিনিস বলি তোমাদেরকে, যে কাজটা তোমরা মাথায় বা, যে কিছু হরমোনেরও ভূমিকা রয়েছে, কিছু হরমোনের ভূমিকা রয়েছে, এগুলো হচ্ছে কয়েকটা হরমোনের কথা যদি আমরা বলি, যেমন ক্ষরণ মানে কি, সিক্রেশন ইংলিশে সিক্রেটিন। তো বিভিন্ন হরমোন এখানে ভূমিকা রাখে এই রসগুলো ক্ষরণের জন্য। সিক্রেটিন হরমোন, তারপর হচ্ছে কোলেসিস্টোকাইনিন হরমোন, তারপর হচ্ছে তারপরে হচ্ছে আমরা যদি বলি এই ধরনের হরমোন আরও আছে, ভিলিকাইনিন, তারপরে যদি বলা হয় অ্যান্টারোগ্যাস্ট্রোন, অ্যান্টারোকাইনিন, ডিওক্রাইনিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এই যে হরমোনগুলো সিক্রেটিন, এই জাতীয় হরমোনগুলো এখানে ক্ষরিত হবে, মানে এই হরমোনের প্রভাবে এই জুসগুলো ক্ষরিত হবে, প্রভাবে এই জুসগুলো ক্ষরিত হবে, কতগুলো হরমোনের প্রভাবেও এই জুসগুলো ক্ষরিত হবে। তো হরমোনগুলোর নাম কি, পাকস্থলী থেকে যে হরমোন গ্যাস্ট্রন, অ্যান্টারোগ্যাস্ট্রন, তারপরে সিক্রেটিন, তারপরে আমরা যদি বলি ভিলিকাইনিন, হ্যাঁ এই জাতীয় হরমোন তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, একটু করে রিডিং দিলে তোমাদের এই জিনিসটা আসলে এটা এখানে আবার এটা যদি আবার যদি হরমোনটা পড়াতে যাই এখানে আরও 1 ঘন্টা ক্লাস লাগবে। ঠিক আছে, তো যাই হোক আমি জাস্ট একটু বলে রাখলাম কতগুলো হরমোন কোনটা কোন জুসকে ক্ষরণ করে সেটা তোমরা একটু দেখবা। হ্যাঁ আচ্ছা, আমরা যদি একটু করে সামনের দিকে আগাই, সেটা হচ্ছে সামনের দিকে যদি আগাই, হ্যাঁ এখন যদি বলি যে বৃহদন্ত্রের কাজটা তোমাদেরকে, বৃহদন্ত্রের কাজটা একটু করে বলে দিই। বৃহদন্ত্রের কাজ দেখো, বৃহদন্ত্রের কাজটা তোমাদেরকে যদি বলি, সেটা হচ্ছে বৃহদন্ত্রতে চেনো তোমরা, বৃহদন্ত্রকে আমি তোমাদেরকে এবার পড়াইছিলাম না, সিকাম কোলন মালাশয়, তো এটা যদি হয় পাকস্থলী, মানে ছোট করে আঁকতেছি, এটা যদি পাকস্থলী হয়, এই পাকস্থলীর নিচে কি আছে,
পাকস্থলীর নিচে ক্ষুদ্রান্ত না, ক্ষুদ্রান্তর নিচে কি আছে, বৃহদান্ত্র। আর এই বৃহদান্ত্রের মধ্যে কি আছে, ওই যে দেখো বৃহদান্ত্রের একটা অংশ কি থাকবে, এরকম থাকে না। আমি এগুলো আঁকছিলাম তোমাদেরকে, আমি একটু তাড়াতাড়ি করে এঁকে ফেলতেছি এখন, আর এগুলো তো আগে একবার আঁকছি যেহেতু। এগুলো হচ্ছে বৃহদান্ত্র, এগুলো কি বৃহদান্ত্র। তো এটা হচ্ছে মলাশয়, এটা হচ্ছে পায়ুছিদ্র। তো দেখো আমি যদি বলি, এই যে দেখো, তাই আমরা সিকাম কোলন মলাশয় বলছিলাম না, সিকাম কোলন মলাশয়। তো এটা ধরো হচ্ছে, এটা হচ্ছে সিকাম, ধরো এটা হচ্ছে সিকাম, এই যে এতটুকু অংশ, এটা কি, এটা হচ্ছে সিকাম। সিকামের পরে কি, এটা কোলন, এগুলো হচ্ছে কোলন। তারপরে কি, সিকাম, এই যে এটা হচ্ছে সিকাম, এটা হচ্ছে কোলন, তারপরে এটা হচ্ছে মলাশয়। ঠিক আছে, এটা সিকাম, এটা হচ্ছে কোলন, এটা মলাশয়। এখন দেখো এটা মলাশয়, এখন কোলনটা আবার দেখো, এই কোলনটার মধ্যে আবার ভাগ আছে, কোলনের মধ্যে আবার কি আছে, ভাগ আছে। আমি একটু পুরোটা লিখি, এটা সিকাম, শুরুর দিকে এটা কি, শুরুর দিকে এটা হচ্ছে সিকাম, তারপরে যেটা পুরোটা দেখতেছো, তো এই যে এতটুকু অংশ সিকাম, এতটুকু অংশ সিকাম, পুরাটা হচ্ছে কি কোলন। ভালো করে খেয়াল করো, এতটুকু সিকাম, পুরাটা হচ্ছে কি কোলন, লাস্টে হচ্ছে কি মলাশয়। এই যে এটা হচ্ছে কি মলাশয়, ভালো করে দেখো, এতটুকু হচ্ছে সিকাম, পুরাটা হচ্ছে কি কোলন, লাস্টে হচ্ছে মলাশয়। এতটুকু সিকাম, পুরাটা কোলন, লাস্টে হচ্ছে মলাশয়। এতটুকু সিকাম, পুরাটা কোলন, লাস্টে মলাশয়। এখন দেখো কোলনটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ঊর্ধ্বমুখী কোলন, এটা উপরের দিকে উঠতেছে, এটা হচ্ছে অনুপ্রস্থ কোলন, এটা হচ্ছে নিম্নগামী কোলন। দেখো এটা হচ্ছে ঊর্ধ্বগামী, এটা হচ্ছে ঊর্ধ্বগামী, এটা অনুপ্রস্থ, এটা কি নিম্নগামী। তারপরে এখানে একটা আছে, এখানে একটা অংশ আছে যাকে আমরা বলি, খেয়াল করো, যাকে, ও আচ্ছা এই সরি, এই জায়গায় না, সরি এই জায়গায় একটা অংশ আছে, এই জায়গায় একটা অংশ আছে, এই কোলনটাকে আমরা বলবো, এই যে বেঁকে আছে যে কোলনটা, এটাকে আমরা সিগময়েড কোলন বলবো। কি কোলন, সিগময়েড কোলন, সিগময়েড কোলন বলবো। আবার এই একটা জায়গায় খেয়াল করো, এখানে একটু অ্যাপেন্ডিক্সের মতো একটা অঙ্গ আছে, যেটা আসলে আমাদের কোনো কাজের না, অকাজের একটা অংশ, এটা শুধুমাত্র অ্যাপেন্ডিক্সের জন্য। এই অ্যাপেন্ডিক্সের জন্য এটাতে কি হয়ে যায়, আমাদের অ্যাপেন্ডিক্সের জন্য এটাতে অনেক সময় কি হয়, ইনফেকশন হয়ে যায়। তাহলে অ্যাপেন্ডিক্সের যে ইনফেকশনটা, সেটাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্সে যদি কোনো ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন সেটাকে আমরা কি বলি, অ্যাপেন্ডিসাইটিস। তো এই ইনফেকশনটা যেন, তখন যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায়, তখন এটা ব্যথা শুরু হয়। দেখতেই পাচ্ছ অ্যাপেন্ডিক্সটা কোন পাশে আছে, এই অ্যাপেন্ডিক্স কোন পাশে আছে, ডান পাশে, তাই না? অ্যাপেন্ডিক্সটা কোন পাশে, যে দেখো, এই যে এটা কোন পাশে অ্যাপেন্ডিক্সটা, দেখো আমি কোন জায়গায় বলছি, অ্যাপেন্ডিক্সটা কোন জায়গায় বলছি, এই যে দেখো, এটা হচ্ছে, এই যে দেখো একদম শুরুতে, একদম সিকামের গোড়ায়, হ্যাঁ, যে সিকামের গোড়ায় এই যে লাল অংশটা যেটা দিয়ে বোঝাতে চাচ্ছি, ওটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্সটা আমাদের ডান পাশে না, অ্যাপেন্ডিক্স ডান পাশে। যদি ডান পাশে যদি ব্যথাটা শুরু হয়, ডান পাশে সেটা বাম পাশে ছড়াইতে পারে, তো শুরু যদি ডান পাশে হয়, ডান পাশে যদি ব্যথাটা শুরু হয়, তাহলে তোমাদের বুঝতে হবে এটা হয়তো বা সাসপেক্ট করতে পারো যেটা অ্যাপেন্ডিক্সের ব্যথা। কিন্তু কারো যদি বাম পাশে ব্যথা শুরু হয়, এত আর্জেন্ট বা এত মানে হয়তো বা অন্য কোনো সিরিয়াস কিছু হইতে পারে, তবে অ্যাপেন্ডিক্স নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। তবে ডান পাশে যদি ব্যথা, প্রচণ্ড ব্যথা শুরু হয়, এবং তুমি যত তাড়াতাড়ি পারবা ইমার্জেন্সি ডক্টর কাছে নিয়ে গিয়ে যদি দেখে, যে পরীক্ষা নিরীক্ষা দেখবে, করে দেখে ব্লাড টেস্ট করলে বোঝা যাবে এখানে আসলে ইনফেকশন হয়েছে কিনা। যদি ইনফেকশন হয় তাহলে সেটা কেটে ফেলে দিতে হয়, বা এটা অপারেশন করতে হয়, যেটাকে অ্যাপেন্ডেক্টমি বলা হয়। তো আমি আবারও বলি, এই যে একদম সিকামের সাথে এখানে একটা যেটা আছে, সেটা হচ্ছে যে অ্যাপেন্ডিক্স ইনফেকশন হলে কী বলা হয়, অ্যাপেন্ডিসাইটিস। এটা কোন পাশে আছে, আমাদের দেহের ডান পাশে। ব্যথাটা অনেক সময় জিজ্ঞেস করে, অনেক সময় আমাদের আত্মীয় স্বজনের মধ্যে পেটের ব্যথা হইলে অনেক সময় ভয় পেয়ে যাই আমরা যে অ্যাপেন্ডিসাইটিস হয়ে গেলো কিনা। তাহলে আবার ইমার্জেন্সিতে তোমার কী করতে হবে, একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় পার হয়ে গেলে ওই ইনফেকশনটা সারা দেহে ছড়িয়ে যায়। এই ইনফেকশনটা সারা দেহে ছড়িয়ে যায়, তখন মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন এটা বাঁচানোটা টাফ হয়ে যায়। তো এই জন্য অ্যাপেন্ডিসাইটিস ব্যথা হলে খুব দ্রুত নিয়ে হসপিটালে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা নিরীক্ষা করালে যদি দেখা যায় যে অ্যাপেন্ডিসাইটিস, তো সেক্ষেত্রে এটা অপারেশনকে কেটে ফেলে দিতে হয়, অ্যাপেন্ডেক্টমি করতে হয়।
তো সেই ক্ষেত্রে এটা ভয় পাওয়ার কিছু, এটা অকাজের, এটা কাজের না। উন্নত দেশগুলোতে জন্মের পরপরই এগুলো কেটে ফেলে দেওয়া হয়, দরকার নেই, ওরা ফেলে দেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে তুমি ফেলবা কেন? আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, তো এই হচ্ছে আমার কথা। তো এটা আসলে আশা করি বুঝতে পেরেছো। যদি কারো যদি আত্মীয়স্বজনের মধ্যে কারো যদি ব্যথা শুরু হয়, তাহলে তোমরা এই জিনিসটা এখন আশা করি বলে দিতে পারবা যে না এটা ডান পাশে, এটা যদি বাম পাশের ব্যথা হয় অ্যাপেন্ডিসাইটিস না, যদি ডান পাশে হলে বলতে পারা যে না এটা অ্যাপেন্ডিসাইটিস, তাহলে হতে পারে অ্যাপেন্ডিসাইটিস। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে, ঊর্ধ্বগামী কোলন, অনুগামী কোলন, নিম্নগামী কোলন, সিগময়েড কোলন, তারপর হচ্ছে মলাশয়। আশা করি জিনিসটা বুঝতে পারছি। তিনটা অংশ, তো প্রধানত তিনটা অংশ, একটা সিকাম, একটা হচ্ছে কোলন, আর হচ্ছে মলাশয়। তো দেখো সিকাম, কোলন, মলাশয়। ওই সিকাম আবার 4 ভাগে ভাগ করা যায়, ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী, সিগময়েড। ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী, সিগময়েড কোলন। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব। এখন দেখো এখন কথা হচ্ছে স্যার ওই যে বৃহদন্ত্রটা আপনি আঁকলেন, বৃহদন্ত্রের কাজটা কি একটু তো বলেন না। আমাদের সবসময় মনে রাখবা, আমাদের খাবারগুলো পরিপাক হয় এই জায়গাটার মধ্যে, খাবারগুলো পরিপাক হয় ক্ষুদ্রান্তে, এই যে ছোট সাইজের অন্ত্র ক্ষুদ্রান্ত। এই যে সবসময় খাবার পরিপাক হবে কোথায়? সবসময় খাবার পরিপাক হয়, কিন্তু মনে রাখবো ক্ষুদ্রান্ত্রে। খাবার ম্যাক্সিমাম খাবার পরিপাকই হয়, ফাইনালি খাবারটা পরিপাক হয় ক্ষুদ্রান্ত্রে। আর খাবারটা শোষণও হয় কোথায়? ক্ষুদ্রান্তে। মানে এখানে ধরো শর্করা, আমিষ, চর্বি পরিপাক হইল না, তখন এখান থেকে রক্তনালীতে প্রবেশ করে। এখান থেকে কি করবে রে? রক্তনালীতে প্রবেশ করবে। এই যে এইখান থেকে রক্তনালীতে প্রবেশ করবে, অর্থাৎ শোষণটা হয়ে যাবে আর কি। ধরো ওই শর্করা পরিপাক হয়ে গ্লুকোজ তৈরি হয়েছে, ওই গ্লুকোজটা ক্ষুদ্রান্ত থেকে রক্তনালীতে ঢুকে যাবে, এটাকে আমরা শোষণ বলতেছি। কি বলতেছি? শোষণ। তো যাই হোক, ম্যাক্সিমাম খাবার এখানে পরিপাক হবে এবং ফাইনালি এই জায়গাতেই পরিপাক হবে। হ্যাঁ, মুখে কিছু কিছু খাবার পরিপাক হবে, পাকস্থলীতে কিছু হবে, একদম সর্বশেষ পরিপাকটা ক্ষুদ্রান্তেই হবে, এখানেই শোষণ হবে। তাহলে আমার পরবর্তীতে পাকস্থলীটার কি দরকার? পাকস্থলীটার কাজ হচ্ছে এখানে শোষণ টোষণ হওয়ার পর যে অংশটা থেকে যাবে, এটা হচ্ছে অপাচ্য অংশ বলি। এটাকে কি বলি? যেটা হজম হয় সেটা পাচ্য অংশ, আর যেটা হজম হয় না, কিছু উচ্ছিষ্ট থেকে যায়, সেটা এখানে চলে আসে, এটাকে বলে অপাচ্য অংশ। এবং অপাচ্য অংশটা কি হবে? অপাচ্য অংশটা যখন এখানে চলে আসবে, ওইখান থেকে প্রায়, হ্যাঁ ওইখান থেকে তখন পানিটাকে 70 থেকে 80% পানি, এই যে এখান থেকে যখন এই উচ্ছিষ্ট অংশটা যখন এটার ভিতরে ডুববে, তখন 70 থেকে কত পার্সেন্ট? তখন 70 থেকে 80% পানি তখন এটাকে আবার রক্তনালীতে শোষণ করে রাখবে। কত পার্সেন্ট পানি? 70 থেকে 80%। তখন কিন্তু ওই জিনিসটা আস্তে আস্তে শক্ত হয়, একটু আস্তে আস্তে শক্ত হয়। কি হয়? একটু আস্তে আস্তে জিনিসটা শক্ত হয়। আবার এখানে আরেকটা জিনিস চিন্তা করবা, আস্তে আস্তে মল তৈরি হচ্ছে আর কি। তো জিনিসটা বুঝতে পেরেছো, না বললেও বুঝতে পেরেছো। তো এখন কথা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াও থাকে, 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। কত প্রজাতির? 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। ওইখানে ব্যাকটেরিয়াগুলো থেকে এক ধরনের এনজাইম তৈরি হয়, সেলুলোজ এনজাইম। ওই সেলুলোজ এনজাইম কী করে? আমাদের শরীরে তো কোনো সেলুলোজ তৈরি হয় না, যার কারণে আমরা ঘাস খাইতে পারি না। মানুষ ঘাস খায় না কেন? ঘাস খাইতে পারে না কেন? কারণ মানুষ ঘাস বা খড় হজম করতে পারে না, এবং ঘাস বা খড় হজম করার জন্য যে এনজাইমটা দরকার সেটা নাই। তো গরুদের আছে, তাই মানুষ গরু না। ঠিক আছে, তো যাই হোক, এখানে জিনিসটা হচ্ছে কিন্তু আমাদের এই যে বৃহদান্ত্রের মধ্যে 500 রকমের ব্যাকটেরিয়া থাকে। ওই ব্যাকটেরিয়াগুলো থেকে এক ধরনের সেলুলোজ এনজাইম করিতে হয়। ওই সেলুলোজগুলো বিভিন্ন ধরনের অপাচ্য তন্তু বা যে বিভিন্ন ধরনের অল্প অল্প সেলুলোজগুলোকে ভেঙে টুকরা টুকরা করে। তো একেবারেই তো পরিপাকটা তো নাই, কারণ একেবারে পরিপাক হয় না, কারণ ক্ষুদ্রান্তিতে আমাদের ফাইনাল পরিপাক। ওইখানে কোনো ধরনের সেলুলোজ ক্ষরণ হয় না যেহেতু, তাই গেলে যে তন্তুগুলো বা ফাইবার যতগুলো আমরা যেগুলো খেয়ে থাকি, সেগুলো এখানে ছোটো ছোটো টুকরা পরিণত হয়। 500 ধরনের ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন সেলুলোজের মতো কিছু এনজাইম তৈরি হবে, সেগুলো অল্প অল্প সেলুলোজগুলিকে অল্প অল্প টুকরা করবে। আসলে ফাইনালি কোনো পরিপাক হবে না, যেটা আমাদের দেহের শোষণ উপযোগী হবে না। যাই হোক, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এক পর্যায়ে যখন এটা এখানে আসবে, তখন এক পর্যায়ে মলাশয়ে আস্তে আস্তে মল তৈরি হবে। হ্যাঁ, বৃহদান্ত্রের কাজ কি? মল তৈরি করা। তো মনে রাখবা, দৈনিক 350 গ্রাম তরল মণ্ড বৃহদান্ত্রে প্রবেশ করে, আর এখান থেকে 135 মিলিলিটার 135 গ্রাম মল তৈরি হয়। তো দেখো 350 গ্রাম তরল, এখানে তরল মণ্ড মানে কি? একদম লিকুইডের মতো। তরল মানে তো লিকুইড। তাহলে এইগুলো আসবে এখানে কত? বৃহদান্ত্রে আসবে কত? 350 গ্রাম। 350 গ্রাম তরল মণ্ড এই জায়গায় আসবে। ঠিক আছে, কত গ্রাম? 350 গ্রাম আসবে এখানে, কারণ এখানে ক্ষুদ্রান্তে শোষণ টোষণ হওয়ার পর বাকি 350 গ্রাম এখানে আসবে। আসার পরে যেটা হবে,
সেখান থেকে 350 গ্রাম থেকে তো আবার পানি শুষে নেবে। কত পার্সেন্ট পানি? 70 থেকে 80% পানি শুষে নেওয়ার পর তারপর প্রতিদিন ডেইলি 135 গ্রাম মল তৈরি হবে। 135 গ্রাম কী তৈরি হবে? মল তৈরি হবে। তা দেখো এখানে কত গ্রাম আসে? প্রতিদিন 350 গ্রাম তরল মণ্ড আসে। এখান থেকে 70 থেকে 80% পানিটা শোষণ করে ফেলে বৃহদান্ত্র, তারপর এটা হয়ে যায় 135 গ্রাম মল। এটা আস্তে আস্তে কঠিন হয়, তারপরে যে মল আসে মলটা ধারণ করবে, এক পর্যায়ে এটা পায়ুছিদ্র দিয়ে ত্যাগ করবে। তো এই পায়ুছিদ্র দিয়ে ত্যাগ করাটাকে বলা হয় মল ত্যাগ। এই পায়ুছিদ্র দিয়ে ত্যাগ করার বিষয়টাকে কী বলা হয়? মল ত্যাগ, বা এটাকে বলা হয় ডেফিকেশন। কী বলা হয়? মল ত্যাগ বা ডেফিকেশন। এটা অনেক সময় আমরা ওয়াশরুমে বসার পরে তারপরে আমরা হচ্ছে যে আমাদের পেটের যে পেশিগুলো মল কীভাবে ত্যাগ করে এটা তো আর শেখাইতে হয় না, এটা প্রতিদিনই আমরা করতেছি এই কাজ। কী করি এটাকে লক্ষ্য করে দেখবা, আমাদের যে পেটের যে পেশিগুলো রয়েছে, আমাদের পাকস্থলীটা রয়েছে, আমাদের যে অ্যাবডোমেন বা পেট যেটা, এখন তো পেট দেখাবো কেমনে, ওই পেটের যে পেশিগুলো আর আমাদের যে বুক এবং পেটের মাঝখানে যে ডায়াফ্রাম, যে পেটের পেশিগুলো এবং ডায়াফ্রামগুলো সংকুচিত হয়ে মলটাকে বাইরে বের করে, এটাই হচ্ছে ডেফিকেশন বা মলত্যাগ। এটাই কি ডেফিকেশন বা কি মলত্যাগ। তো এখন দেখো, এখন কথা হচ্ছে বৃহদান্ত্রগুলো সংকুচিত হয়ে 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 মলটা সংকুচিত হয়ে হয়ে মলটা বাইরে বের করে দিচ্ছে। ওই মল, ওই যে এইগুলোকে সংকুচিত হওয়াকে বলা হয় প্যারিস্টালসিস। পরিপাক নালীর সংকুচনকে কি বলা হয়? প্যারিস্টালসিস। এটা আরও চমৎকার একটা শব্দ, এটা মাথায় রাখবা। ওই পরিপাক নালীগুলো সংকুচিত হয়ে হয়ে খাবারগুলোকে সামনে নিয়ে যাচ্ছে, এক পর্যায়ে মলটাকেও সামনে নিয়ে মলটাকে ত্যাগ করতেছে। ওই পরিপাক নালীর বা পৌষ্টিক নালীর সংকুচনকে বলা হয় প্যারিস্টালসিস। পৌষ্টিক নালীর সংকুচনকে কী বলা হয়? প্যারিস্টালসিস। তাহলে দেখো প্যারিস্টালসিস। তো দেখো খেয়াল করো, আমি আবারও যদি বলি, আমাদের যে পেটের যে পেশিগুলো এবং আমাদের যে ডায়াফ্রাম, এটা সংকুচিত হওয়ার কারণে আমাদের এই জিনিসগুলো সংকুচিত হয়ে মলটা সামনের দিকে অগ্রসর হয়, এক পর্যায়ে ত্যাগ করি, আমরা মল ত্যাগ করি, খুব শান্তি হয়, তারপর এইটাকে জিনিসটাকে কী বলবো আমরা? প্যারিস্টালসিস বলি। এই যে পৌষ্টিক নালীগুলো সংকুচিত হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় প্যারিস্টালসিস। তো আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। আমি যদি আরেকটু করে টাচ দিয়ে দিই, তোমাদের লাস্টের দিকে বলা হচ্ছে যে আমাকে তোমরা বলো স্যার এত শুকনা কেন? হয়তো বা বলো না, অনেকেই পছন্দ করে, বিশেষ করে গ্রামের যারা, আমরা মনে করি যে হ্যাঁ মোটা সোটা থাকলে মনে হয় স্বাস্থ্যবান। না, বেশি শুকনো থাকাটাও স্বাস্থ্যবান না, যেমন আমিও স্বাস্থ্যবান না, স্বীকার করে নিছি, ট্রল করিও না। আবার যারা একটু বেশি মোটা ওরাও কিন্তু অস্বাস্থ্যকর। মানে যাদের তুমি বলা হচ্ছে যারা বেশি মোটা, এদের বেশি রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, বিভিন্ন ধরনের রোগ হতে পারে, ঠিক আছে? তবে আমি যদি বলি যে তাহলে আমরা বুঝলাম কি, বেশি মোটা থাকাও স্বাস্থ্যকর না, বেশি শুকনো থাকাও স্বাস্থ্যকর না। এটা মাপার জন্য একটা জিনিস ব্যবহার করা হয়, বিএমআই বলে একটা বিষয় আছে। এটাকে পুরো নামটা তোমরা জানো, ক্লাস 9-10 ছিল, বডি মাস ইন্ডেক্স। তোমরা হয়তো বা বিএমআরটা হয়তো মুখস্থ করতে পারো নাই, কিন্তু এটা তো ঠিকই মুখস্থ আছে, তাই না? তো বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটা হচ্ছে কি ওজন বাই উচ্চতা স্কোয়ার। ওজন বাই কি? ওজন বাই উচ্চতা স্কোয়ার, যেখানে ওজনটা হবে কেজিতে আর উচ্চতাটা হবে মিটারে। হ্যাঁ, ওজন বাই উচ্চতা স্কোয়ার। এককটা কী তাহলে? এককটা হচ্ছে কেজি মিটার ইনভার্স 2। তো দেখো আমরা একটা জিনিস বলি তোমাদেরকে, এটা হচ্ছে তাহলে একজন মানুষের কতটুকু ওজন দরকার, এটা তার উচ্চতার উপর নির্ভর করবে, ঠিক আছে? তাই বেশি মোটা বা বেশি শুকনা এই জিনিসগুলো আমরা স্বাস্থ্যকর, আমরা এটা মাপার জন্য যেটা আমি যে সিস্টেমটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি, যে আমাদের যার ওজনকে আমরা উচ্চতার স্কোয়ার দিয়ে ভাগ করব, তখন একটা রেঞ্জ আসবে, ওইটা দেখে আমরা বলতে পারবো একজন মানুষ হয়তো বা 80 কেজি হইতে পারে। 80 কেজি হইলেও তার জন্য সে স্বাস্থ্যকর হতে পারে, তার হাইটের উপর নির্ভর করবে। দেখো তুমি এভাবে বলতে পারবা না 80 কেজি হলে স্বাস্থ্যকর, তুমি এভাবে বলতে পারবা না 40 কেজি হলে স্বাস্থ্যকর, তুমি এভাবে বলতে পারবা না 120 কেজি হলে স্বাস্থ্যকর। এটা ডিপেন্ড করে টোটালি উচ্চতার উপর। তো একজন মানুষের উচ্চতা যত হবে ওই অনুযায়ী তার ওজনটা দরকার। উচ্চতা বেশি হলে ওজন বেশি দরকার, উচ্চতা কম হলে ওজন একটু কম দরকার, ঠিক আছে? সরি, কি বললাম? উচ্চতা বেশি হলে ওই অনুযায়ী উচ্চতা যদি বেশি হয় ওই অনুযায়ী ওজনটাও দরকার, ওজনও একটু বেশি হওয়া দরকার। উচ্চতা কম ওই অনুযায়ী কম দরকার। তো যাই হোক, আমরা এটাকে বলা হয় বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। একজন মানুষের ওজনকে তার উচ্চতার বর্গ দিয়ে ভাগ করে দিলে যখন সেটা আমরা বিএমআইটা পাবো। তবে মনে রাখবা এখানে একটা চার্ট দেওয়া আছে, একটু বই থেকে দেখে নিবা। আমি তোমাকে বলি যে স্যার কত হইলে এটা নিম্নমাত্রার ওজন ধরা হয়, এটা আসলে হ্যাঁ, তবে এখানে বলা হচ্ছে কি, তাই তোমাদের বই এখানে বলা হচ্ছে যে একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কত থাকা ভালো?
স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এটা এরকম থাকা বলো, বিএমআই এর মানটা 25 থেকে 29.9, 29.9 থাকা ভালো। 25 থেকে কত, 29.9। ওজন কিন্তু না, স্যার আমার তো 25 কেজি স্যার, আমি তাহলে আমার ঠিক আছে না, ওজনের কথা বলে না এখানে, এখানে বিএমআই এর কথা বলছে। একজন মানুষের ওজন 25 কেজি, তাহলে কি সে স্বাভাবিক না? তার বিএমআইটা 25 হতে হবে, অথবা 25 থেকে 29.9 এর মধ্যে। তাহলে যদি এই 30 থেকে যদি বেশি হয়, তাহলে তাকে আমরা মোটা বলবো। বেটা তুই বেটা মোটা, আমি বলবো না পরিসীমী হবে, এটা উচিত না। বলবো যে তুমি একটু খাবার দাবারটা একটু কন্ট্রোল। তো তোমাদের বই শুকনাদের নিয়ে কোনো কথা বলে নাই, কারণ এটা আমিও বুঝি, মোটারা আরও বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। এই জন্যই তোমাদের এখানে যে স্থূলতা রিলেট করতে হলে কথা বলছে, যে কেন একজন মানুষ মোটা হয়ে যায়, কেন একজন মানুষ মোটা হয়ে যায়, মোটা হলে কী করণীয়, কী কী ওষুধ খেলে মোটা হয়, এইগুলো নিয়ে কথা বলছে। এখন কখন এটাকে মোটা বলবো আমরা, যদি 30-এর থেকে বেশি হয় তখন সেটাকে আমরা মোটা বলবো। আর মোটা হলে স্থূলকায়, এটাকে আমরা মোটা না বলি, আমরা কি বলছি, স্থূলতা বা স্থূলকায় বলবো। স্থূল মানে মোটা, কায় মানে দেহ, মোটা দেহ, স্থূলকায়। যাই হোক, স্থূলতা বা স্থূলকায়। তো এটা কত হলে, বিএমআই যদি 30-এর বেশি হয়। আর কী কী কারণে মোটা হতে পারে, অনেক সময় ডিপ্রেশনের কারণে মোটা হতে পারে। ডিপ্রেশনে অনেক সময় দেখা যাচ্ছে ডিপ্রেশনে গিয়ে প্রচুর ঘুমাচ্ছে, প্রচুর খাচ্ছে। হ্যাঁ, ডিপ্রেশনে কিন্তু তোমরা জানো কি যে না জানি না, অনেক ডিপ্রেশনে থাকলে অনেকে কিন্তু প্রচুর খায়, সেখানে স্বাস্থ্য বেড়ে যায়। তো তারপরে কিছু ওষুধ আছে এগুলোর কারণে। তারপর হচ্ছে আলসেমি, যখন লেখাপড়া করে না, আরে শুয়ে শুয়ে ক্লাস করতেছে, আরে ক্লাস করতে ঘুমাইছে। তো এই যে লাইফস্টাইল, আমরা যে বাসা থেকে বেরোচ্ছি না, আমাদের যেখানে করোনা সিচুয়েশন, তো এইটাও কিন্তু আমাদের একটা স্থূলতার কারণ হতে পারে। তারপর হচ্ছে যারা অফিস আদালতে লিফট দিয়ে নামে, লিফট দিয়ে উঠে, গাড়ি দিয়ে যায়, কোনো এক্সারসাইজ করে না, তাদেরকে তো মোটা হওয়ার ঝুঁকিটা থাকবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে, এইগুলো তো আর শেখানোর কিছু নাই, একটু করে দেখবা, বিভিন্ন কারণে মোটা হতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এরকম, যেমন মনে করো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কী বলে এটাকে, পিল নেওয়ার কারণেও এখানে হরমোনাল কিছু ইমব্যালেন্স সৃষ্টি হয়, যার কারণে এখানেও স্থূলকায় সৃষ্টি হতে পারে। তো বিভিন্ন কারণে হতে পারে এই জিনিসগুলো, চেষ্টাটা রিডিং দিয়ে তোমরা বুঝে যাবা। তো এই তো তোমাদের সাথে আসলে বিদায় নিয়ে আর যাইতে পারছি না। তোমরা হয়তো আমাকে একটু বেশি ভালোবাসো, আমিও, যার কারণে বারবার ফেরত আসতে হয়েছে। তো আমি ভাবছিলাম যে আমি এই ক্লাসটা যে নিতে পারবো আজকে, ওইটাও করছিলাম না। আমি মানে আমাকে 4টা 5টা ক্লাসের মধ্যে শেষ করতে বলা হয়েছিল। তারপর আমি সবাই রিকোয়েস্ট করেছি, তো কিছু জিনিস এগুলো না বললেই নয়। তো এই জন্য যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই চেষ্টা রাখবা সিদ্ধান্ত যাই আসুক, নিজেকে মানিয়ে নেওয়ার, যে কোনো সিচুয়েশনের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই জীবন, এটাই বাস্তবতা, এটাই আসলে কিছু করার নাই। হ্যাঁ, তো কত কঠিন পজিশন আসবে, কত কঠিন সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, কত কিছু। যেমন দেখো, আমার কথা যদি আমি বলি পার্সোনালি, আমি ছোটোবেলা থেকে কি যে মানে প্রত্যেকটা মানুষেরই জীবনে ছোটোবেলাটা কাটে একরকম, আস্তে আস্তে বড় হতে থাকলে অন্যরকম হয়। আমি যখন ফার্স্ট ইয়ারে যখন একদম চান্স পাইছি, প্রথম চান্স পাইছি, সবাই খুশি, বাবা মা খুশি, ফ্যামিলি খুশি, সবাই খুশি। ঠিক 2-3 মাস পরে আমার বাবা একটা বিশাল বড় একটা অসুখে, সেটা হচ্ছে যে তোমরা রক্ত পড়েছে তারা জানো, হৃৎপিণ্ডের মধ্যে 4টা কপাটিকা থাকে, তার মধ্যে বাম পাশে যে কপাটিকাটা, সেটা পুরোটা ড্যামেজ হয়েছিল। তখন আমি পড়ি মেডিকেলের ফার্স্ট ইয়ারে, একদম তোমাদের বেশি না, 1 বছর বেশি হইতো তখন, ওই সময়টার মধ্যে। তখন ওই মুহূর্তে মেডিকেলের ক্লাস করা, বাবাকে পুরোপুরি চিকিৎসা করানো, আমি একমাত্র ছেলে বাবার, তো বাবাকে চিকিৎসা করানো, ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা যাতায়াত করা, আমার বাবা চিকিৎসা করে ঢাকায়। তো তখন যে একটা অবস্থা ছিল আমার, মানে পৃথিবীটা যে কত কঠিন, তখন আমি বুঝতে পেরেছিলাম। তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে মানুষের জীবনে অনেক কিছু আসবে যাবে, অনেক কিছুই হবে, সেটার সাথে মানিয়ে নেওয়াটাই যে জীবন। আল্লাহর রহমতে আমার বাবা এখন সুস্থ আছে, আমিও মেডিকেলের শেষের দিকে আছি, তো কাটিয়ে উঠেছি, বিপদটা কিন্তু চলে গেছে। তো আসলে তোমাদেরও জীবনে, প্রত্যেকেরই জীবনে এরকম ছোটোখাটো বা বড় কোনো হয়তো বা সিচুয়েশন পড়বে। তো এগুলোকে ধৈর্য ধারণ করে চেষ্টা রাখবো, বেটার মানে আশা রাখবা হয়তো বা ভালো কিছু আসবে।
হ্যাঁ, তো ওই জায়গাটা ওই সিচুয়েশনটাকে সঠিকভাবে মাথাটা ঠান্ডা রাখে হ্যান্ডেল করার ক্ষেত্রে ঠিক ওইভাবে যে যে কি করা যায়, হ্যাঁ, যে এই এত এত মানে এত এত ঝামেলা, ফ্যামিলিতে ঝামেলা, করোনার যে সমস্যা, অর্থনৈতিক বলো যাই বলো, চারদিক দিয়েই তো বিভিন্ন সমস্যা। এই সমস্যার মধ্যে তুমি নিজেকে টিকিয়ে রাখা বা নিজেকে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই চেষ্টা করবা সবসময়। এবং তোমাদের জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া রেখো। তো সবাই সুস্থ থাকো।